ভাইয়া একটু বলতে পারি কিওয়ার্ড হ্যাঁ নিয়ে? বলেন। জি আচ্ছা ওকে। তো আমরা যাই হোক আমরা কিওয়ার্ড রিসার্চ এর পার্ট গুলো দেখেছি এবং কিওয়ার্ড রিসার্চ গুলো শেষ করেছি। এখন আপনাদের কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যত বেশি পারেন অ্যানালাইসিস করেন এবং আমাকে দিয়ে সবগুলো রিপোর্ট দিয়ে দেখান। আমি প্রয়োজনে সেটা চেক করে রাখবো এবং ক্লাসের মধ্যে এসে শুরুতে আবার ব্রিফিং দিব যে আপনার কোথায় প্রবলেম বা কোনগুলো ভালো হয়েছে, কেন ভালো হয়েছে, এটা কেন ভালো না। তো এটা সব থেকে বেশি বের আচ্ছা হয়ে ঠিক আছে আসবে আপনাদের কিওয়ার্ড রিসার্চ এর কাজের উপরে। তো সবাই এটা করবেন। ওকে। ঠিক আছে তো কিওয়ার্ড আচ্ছা রিসার্চ এর পরেই আমাদের যে কাজটা আসে, আচ্ছা এটা তো আপনারা জানেন যে আমরা বলেন তো কিওয়ার্ড রিসার্চ আসলে কেন করেছি। এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ যে কিওয়ার্ডের করলাম, হ্যাঁ এটা কেন আসলে করি, যদি এক কথায় উত্তর দেন তাহলে বলেন কিওয়ার্ড রিসার্চ কেন আমাদের করেছি। পেজটাকে যেন ফার্স্ট র্যাঙ্কিং এ নিতে পারি সেটার জন্য। না এটা যে তো কেউ যদি আসলে, কিছু সার্চ করে স্যার আর্টিকেলে ইউজ করার জন্য, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক কথায় উত্তর যে কন্টেন্টে। আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি আর্টিকেল লেখার জন্য, সোজা একদম এক কথায় উত্তর। কারণ আমরা যত কিওয়ার্ড রিসার্চ করি না কেন আমরা তো সেটা নিয়ে আর্টিকেল যদি না লিখি তাহলে তো ওই কিওয়ার্ড রিসার্চ করে আমার কোনো লাভ নাই। কারণ আমরা যদি সে এক্সাম্পল বেস্ট ধরেন ধরুন আমি কোনো একটা বিষয় নিয়ে সার্চ দিলাম বেস্ট, অথবা আমি কোনো একটা লিখি ধর আমি কোন একটা এরকম একটা কিওয়ার্ড নিলাম যে বেস্ট জুইসার মেশিন আন্ডার $100। তো এখন এই যে জুইসার কিং এর এই পেজটা আসলো বা এরকম দেখেন আরো অনেকের পেজ গুলো যে আসলো juicerlab.com, বা আরো অনেকেই আছে জুইসার কি নেশন। এই যে এক্সাম্পল আমি যদি বলি বা এই যে আরো অনেক সাইট আছে, তো প্রতিটা সাইটই আসলে এই কিওয়ার্ডটা রিসার্চ করেছে কেন, এক কথায় সোজা এক কথায় যদি উত্তর দেই তাহলে সে এই কিওয়ার্ডটা রিসার্চ করেছে এইটা নিয়ে একটা কন্টেন্ট লেখার জন্য। ওকে। তো যেমন এই কন্টেন্টটা সে মূলত যে কিওয়ার্ডটা রিসার্চ করেছে এই যে জুইসার নিয়ে। সো আমরা যেটা বললাম যে মেইনলি এখানে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা হয়েছে মেইনলি হচ্ছে কি করার জন্য, জাস্ট আর্টিকেল লেখার জন্য। তো আমরা যেমন এটা দেখতে পেলাম বা আমরা যতগুলোতেই যাব সেম জিনিস দেখব যে এই যে কিওয়ার্ডটা রিসার্চ করেছে যারা যারা সবাই সেটা নিয়ে কি করেছে একটা ওয়েব পেজ বা এক কথা একটা কন্টেন্ট লিখেছে। সেই কন্টেন্ট রাইটিং এর ক্লাসও আমাদের হবে। কারণ আমাদের প্রতিটা কিওয়ার্ড রিসার্চ করার উদ্দেশ্যই হচ্ছে আমার সাইটে যে আর্টিকেল পাবলিশ করব সেই আর্টিকেলগুলো কি নিয়ে লিখবো আসলে। মানুষ হ্যাঁ যে টাইপের সার্চ করে এই জন্যই তো আমরা রিসার্চ করলাম বা সার্চ দিলে যেন আমাদেরকে পাওয়া যায়, সবই এইটার সাথে রিলেটেড। যখন আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করব দেখব ইজি আছে সেই টপিকস নিয়ে কন্টেন্ট লিখব এবং কন্টেন্টগুলো কি করব আমাদের সাইট একটা তৈরি করব সেখানে আপ দিব, এরপর সেটা নিয়ে অন পেজ অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্কিং এর কাজ করব। তখনই তো এই যে আমরা এভাবে সার্চ দিলে কি ফার্স্ট পেজে আমাদেরগুলোও পাবো। যদি কঠিন কিওয়ার্ডে হার্ড কিওয়ার্ড সিলেক্ট করি তাহলে হার্ড ভাবে বা শক্তিশালীদের সাথে আমার কম্পিটিশন করে আগাইতে হবে, সেই ক্ষেত্রে একটু কঠিন হবে। ইজি কম্পিটিটর হলে আমি দ্রুত আগাইতে পারবো। তো এগুলো আমরা জানি। তো এই কন্টেন্ট লেখার সময়ও আসলে কিছু নিয়ম নীতি আছে যেগুলো আমরা শিখবো। কন্টেন্ট লেখার জন্য তো অবশ্যই ইংলিশটা যার যতটা ভালো হবে সে ভালো পারবে। তাছাড়াও শুধু ইংলিশ ভালো হলেই যে আপনি ভালো কন্টেন্ট লিখতে পারবেন এমন না, আপনাকে রুলস জানতে হবে যে জিনিসগুলো নিয়ে আমরা কন্টেন্ট রাইটিং এর ক্লাস করব। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও আছে কন্টেন্ট রাইটিং নিয়ে, আপনারা বা আর্টিকেল রাইটিং মাস্টার ক্লাস লিখলেও আমারটা একদম টপে পাবেন। সেগুলো এর ফাঁকে আপনারা চাইলে দেখতে পারেন, বাট এটা নিয়ে আমাদের ক্লাস হবে। তা আমরা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করি তাহলে এক কথায় যদি উত্তর হয় যে কিওয়ার্ড রিসার্চ আমরা আমাদের সাইটের জন্য কেন করি, এক কথায় আমাদের সাইটে যে যে টপিকস নিয়ে আর্টিকেল পাবলিশ করব কিওয়ার্ড রিসার্চ করি এই জন্য যে ওই টপিকস নিয়ে আমরা আমাদের সাইটে একটা আর্টিকেল লিখে দিব।
তো আর্টিকেল গুলো শুরুতে তো এভাবে ইমেজ টিমেজ দিয়ে এত সুন্দর কিন্তু করা থাকে না। শুরুতে কি থাকে, একদম টেক্সট থাকে, শুধু এই যে কন্টেন্ট থাকে। ধরেন যে আপনাকে শুরুতে কন্টেন্ট লিখে দিবে, যদি আপনি কাউকে দিয়ে লিখায় নিতে চান, নিজে না লিখেন বা নিজেই লিখলেন, সেই ক্ষেত্রেও আমরা কি করি, কন্টেন্ট গুলো যে এরকম থাকে। স্যার বিগিনার আমরা হিসেবে কি যদি, নিজের কন্টেন্ট লেখা উচিত নাকি হ্যাঁ অবশ্যই নিজের আউটসোর্স করা কন্টেন্ট উচিত? নিজে লেখাটাই বেটার। একান্তই যদি কেউ একদমই না পারে তাহলে তো আউটসোর্স করতে হবে, তবে নিজের কন্টেন্ট নিজে লেখাই উচিত। এতে অবশ্যই অনেক ভালো, আপনি টোটাল জিনিসটা বুঝতে পারবেন। নেক্সট টাইমে আপনি একটু ভালো বুঝে গেলে, এক্সপার্ট হইলে, তখন দ্রুত প্রসেসটা আগানোর জন্য চাইলে আউটসোর্স করতে পারেন। কিন্তু শুরুতেই যদি নিজে কোনো কিছুই না করে আউটসোর্স করতে যান, তাহলে হয়তো অনেকেই ভুল টুল বুঝায় একটা যেমন তেমন কন্টেন্ট লিখে ধরায় দিতে পারে। তো আমি এই রাইটিং গুলো এটা শেখাবো, দেন নিজেরটা আমরা নিজেই লেখার চেষ্টা করব। চাইলে আপনি অন্য কারোর থেকেও বাড়তি কন্টেন্ট লিখাইতে চাইলে পারেন। ওকে, তো আমরা যাই হোক, আমরা কন্টেন্টের এই যে এরকম হেডিং, এটা তো ইমেজ, ইমেজ তো আমরা পরে নিয়ে না আসতে স্যার, পারবো। আমি যেটা চিন্তা করতেছিলাম স্যার সেটা হচ্ছে, মনে করেন যে অ্যাফিলিয়েট একটা সাইট শুরু করলাম, তো পরবর্তীতে ওইটা শুরুর দিকে আমি কন্টেন্ট নিজেটা নিজে লিখলাম। এখন আমি তো আর এক্সপার্ট না, সো আমার লেখা কন্টেন্ট তো মনে করেন যে হবে, মনে করেন যে 10-এ 2 পাওয়ার মতো, জাস্ট সাপোজ এরকম কন্টেন্ট মনে করেন আমি লিখলাম, তারপরও আস্তে 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 মনে করেন যে ইমপ্রুভ হইলো। তো ওই কন্টেন্ট গুলো তো আমার সাইটে আছেই, এরপরে যদি আমি কন্টেন্ট আউটসোর্স করে যেগুলো মনে করেন যে অনেক ভালো রেটেড দিয়ে আমি লেখাইলাম, কোনো তো সমস্যা নেই। আগের কন্টেন্ট যেগুলো খারাপ ছিল ওইটার জন্য কি সাইটে কোনো ইফেক্ট পড়বে কিনা, না না, যে আগে এগুলো খারাপ ছিল এখন ভালো দিছে এরকম? না না, এটার জন্য কোনো ইফেক্ট করবে না। আপনি ভালো কন্টেন্টে বেশি ভালো পারফর্ম করবে, খারাপগুলো হয়তো খারাপ পারফর্ম করবে, তবে সেই কন্টেন্টগুলোকেও আমরা চাইলে আবার, ধরেন এডিট করার অপশন আছে, চাইলে এডিট করে আরো বেটার করতে পারবেন আস্তে আস্তে, এগুলো করা যাবে। তো দেখেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটা কন্টেন্টের এরকম দেখাইলাম, যে যখন আমরা কন্টেন্ট লিখে বা কাউকে দিয়ে লিখায় নেই, তারা জাস্ট কি করবে, এভাবে করে আপনাকে ওয়ার্ড ফাইলে সুন্দর করে লিখে দিবে। হয়তো এখানে হেডিং গুলো দেখবেন বোল্ড করা থাকবে, সাব হেডিং, ওকে। তো ওই টপিকস নিয়ে কন্টেন্ট লেখা থাকবে, এবং সেই কন্টেন্ট গুলোর একটা কি থাকবে, অ্যালাইনমেন্ট বা একটা সিস্টেমও থাকবে। কিভাবে সিস্টেম, ধরেন এখন তার কন্টেন্ট হচ্ছে বেস জুইসার আন্ডার $100, এটা হচ্ছে এটা হচ্ছে তার কিওয়ার্ড। তো কিওয়ার্ডের আমরা জানি, কিওয়ার্ড হচ্ছে একটা টপিকস, যে কিভাবে মানুষ সার্চ করবে। তো এইটা টপিকসের যে কন্টেন্টটা, সেটার আবার প্রতিটা নিউজের যেমন একটা হেডিং থাকে, এরকম আর্টিকেলেরও একটা কি থাকে, হেডিং থাকে। দেখেন এদের একটা হেডিং, তো এটা হচ্ছে তাদের হেডিং, এই যে 5 বেস্ট জুইসার আন্ডার $100, এটা হচ্ছে তার, এতটুকু হচ্ছে তার কিওয়ার্ড। 5 সামনে দিয়েছে কারণ 5টা প্রোডাক্ট নিয়ে হয়তো সে লিখবে, এই জন্য। রিভিউ, গাইড অ্যান্ড টপিকস, ওকে, এটা হচ্ছে তাদের হেডিং। তো হেডিং এর পাশাপাশি দেন সেটা নিয়ে আমাদেরকে হয়তো ইন্ট্রোডাকশন লিখতে হয়। এরপরে একটা সাব হেডিং, মানে একটা নিউজে তো একটাই মূল হেডিং থাকে বা শিরোনাম, বা যেটাকে আমরা টাইটেল বলি। এরপরে লিখলো, এরপরে হয় একটা সাব হেডিং দিল, যে আওয়ার ফেভারিট ফর 2021, মানে কোন 5টা ফেভারিট, এইগুলো নিয়ে হয়তো বলতেছে। এরপরে আপনার $100 নিচে এই 5টা নিয়ে এখন রিভিউ করা হবে। 1 নাম্বারটার কথা বলা হইলো, সেটা নিয়ে আবার ইন্ট্রোডাকশন দেওয়া হইলো, প্রোজ অ্যান্ড কনস, মানে ভালো দিক খারাপ দিক। দেখবেন এখন প্রতিটা কন্টেন্টই এভাবে হবে। 2 নাম্বার প্রোডাক্টের নাম আসলো, এটা ছবি দিল, সেটা সম্পর্কে ইন্ট্রোডাকশন, প্রোজ অ্যান্ড কনস। 3 নাম্বারটাও আসবে সেম ভাবে, ইন্ট্রোডাকশন, প্রোজ অ্যান্ড কনস। তো এক একজন এক এক স্টাইলে লিখে, এটা যদি আবার দেখি, ইন্ট্রোডাকশন দিল, 1 নাম্বার প্রোডাক্ট নিয়ে লিখলো হাইলাইট ফিচার, দেখেন সে প্রোজ এন্ড কনস দিচ্ছে না। 2 নাম্বার জন সে লিখে হাইলাইট ফিচার্স। সবাই দেখেন একই ফরম্যাটে আগাচ্ছে। তো আমরা রাইটিং এর শুরুতে যে টপিকস নিয়ে লিখবো, আমরাও চাইলে কি করতে পারি, এভাবে করে একটা ফরম্যাট রেডি করতে পারি। এদেরটা যদি দেখি, এরাও দেখেন এরকম ফিচার্স দিয়েছে, বা আরো হাই ক্যাপাসিটি এই সেই কিছু পয়েন্ট দিয়েছে, প্রোজ এন্ড কনসও রেখেছে, ওকে। তো বুঝতেই পারতেছেন যে আমরা রাইটিং এর আগে বা কাউকে দিয়ে লিখায় নিলে কিছু হচ্ছে, এদিকে আহ, একটু গাইডলাইনও দিয়েছে লাস্টের দিকে, কেনার আগে কি কি বিষয় দেখা উচিত, লাস্টে কনক্লুশন। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করি মূলত এভাবে কন্টেন্ট লেখার জন্য। তো আমরা কন্টেন্ট লেখা শিখবো, বাট সেই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডের ডেন্সিটি, প্লেসমেন্ট, অনেক কিছু আছে। তো সবকিছু মেনটেন করে আমরা কন্টেন্ট যখন লিখবো, আমাদের আজকে মূল টপিকস কন্টেন্ট লেখা না,
কন্টেন্ট লেখাটা আমরা স্যার পরে যাব, বাট সেই কন্টেন্টগুলো স্যার আমরা এখানে যে স্যার কিভাবে আমাদের সাইটে আহ, পাবলিশ করব সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। এবং এখানে আমরা কিছু পয়েন্টস অলরেডি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে আসলে আমরা স্টেপ বাই স্টেপ একটা সাইট কিভাবে তৈরি করব সেই জিনিসটা আমরা মূলত দেখব। তবে সাইট তৈরি করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, একটা ডোমেন এবং একটা হোস্টিং। ডোমেন হোস্টিং কি? ডোমেন হোস্টিং হচ্ছে, জানেন যে একটা সাইটের যে হোম পেজের যে নামটা এটা হচ্ছে ডোমেন, এবং এই সাইটের যত কন্টেন্ট একটা সার্ভারে রাখা আছে, যার কারণে আমরা সার্চ দিলে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হোস্টিং। যেমন এটা প্রতিটা সাইটেই তৈরি করতে কি লাগে, একটা ডোমেন লাগে, একটা হোস্টিং লাগে। ডোমেন হচ্ছে এখানে কি, এই যে জুইসার ল্যাব, এবং কিছুক্ষণ আগে আমরা যে আর্টিকেলটা দেখলাম সেটা এই সাইটের একটা নির্দিষ্ট পেজ। এরকম তার সাইটে অনেক আর্টিকেল পাবলিশ করা থাকতে পারে। ওকে, বেস্ট জুইসার ব্লেন্ডার আন্ডার $200, মানুষ যতভাবে সার্চ করে স্যার যে একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে জুসার কিংস না কি যেন দেখলাম একটা ওয়েবসাইটে স্যার দেখাচ্ছিলেন, ওইখানে প্রোজ এন্ড কনস আলাদা করে সবুজ লাল এইভাবে করে করে রাখছিল, ওইগুলো কি আলাদাভাবে করে নিতে হবে ওয়েবসাইটের হ্যাঁ, মধ্যে? এগুলো প্লাগইন দিয়ে করতে হবে। এগুলোর পার্টে আমরা যখন আসবো তখন শিখবো আর কি। এখানে আচ্ছা প্লাগইন স্যার, আছে, এগুলো ওকে আমরা স্যার। করতে পারবো ইজিলি। ওকে, তো আমরা এখানে যেটা বললাম, আচ্ছা তাহলে কি আপনারা বুঝতে পারলেন যে একটা সাইট তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? জি স্যার। একটা সাইট তৈরি করার জন্য আমাদের ডোমেইন লাগবে, আর একটা কি লাগবে, হোস্টিং লাগবে। ডোমেইন কি? ডোমেইন হচ্ছে সাইটের নাম। এই যে যেমন ইনার নাম দিয়েছে কি, জুইসিং নেশন, বা এখানে দেখলাম কি juicerlab.com, বা ফেসবুকেরও কিন্তু এই সাইটটা তৈরি করতে facebook.com ডোমেইনটা তাকে কিনতে হয়েছে। তো ডোমেইনটা এটা কিন্তু কেনার পরে আবার বছর বছর রিনিউ করতে হয়। আপনি যদি 5 বছরের জন্য কিনে নেন, 5 বছর পর রিনিউ করতে হবে। আপনার এক্সপায়ার হওয়ার 3 মাস আগে থেকে আপনাকে নোটিফাই করতে থাকবে। কিন্তু আপনি যদি এর মধ্যে না কিনেন, তাহলে এক্সপায়ার হয়ে গেলে আবার যে কেউ কিনে নিতে পারবে। মানে একবার কেউ নিয়ে নিলে সেটা আপনি আর কোনোভাবেই নিতে পারবেন না, যদি তার সাথে নেগোসিয়েশন করে টাকা পয়সা, মানে সে যদি আপনাকে ট্রান্সফার করে না দেয়, সেই ক্ষেত্রে তো অবশ্যই অনেক বাড়তি দিয়ে তার থেকে কিনতে হবে। স্যার ফেসবুকের সাথেও তো এমন হয়েছিল। হ্যাঁ জি। ফেসবুকের আগে মানে dfacebook.com দিয়ে শুরু করছিল, পরে ছোট করার জন্য ওই ডোমেন আরেকজন কিনে রাখছিল, পরে তার কাছ থেকে নিতে হয়েছে টাকা পয়সা দিয়ে অনেক। হ্যাঁ, এটা আসলে অহরহর, ইভেন গুগলেরও এটা হয়েছিল, একবার এক্সপায়ার হয়ে গেছিল, আপনার ইন্ডিয়ান একজন কিনে নিছিল। বা অনেক ভার্সিটি আছে, দেখা যায় ভার্সিটি এস্টাবলিশ হয়েছে, বাট ওই নামের ডোমেইনটা আগে কেউ একজন কিনে নিয়েছে, পরে তাকে এই শুধু ডোমেইনটাই, যেটার দাম হচ্ছে $8 থেকে $10, সেটা হয়তো তার থেকে হয়তো $1,00,000 দিয়েও বা $1,00,00,000 দিয়েও কিনতে হইতে পারে, যদি আপনার মনে হয় যে না এই ডোমেইনটা আমার লাগবেই। কারণ এই নাম একবার কেউ নিয়ে নিলে আর সেকেন্ড টাইম কেউ নিতে পারবে না। এবং এই সমস্ত নাম কেনার জন্য বা ডোমেইন নেম কেনার জন্য আমাদেরকে, আমরা অনেক সাইট আছে, এর মধ্যে নেমচিপ এবং বাংলাদেশি একটা আছে এক্সন হোস্ট, এরাও অনেক ভালো। এখানে আপনি ওই যে রকেট টকেট দিয়ে বাংলাদেশি টাকা দিয়েও কিনতে পারবেন, আর ইন্টারন্যাশনাল গুলো তো মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি বা ডলার যে কার্ডগুলোতে আছে সেগুলো দিয়ে কিনতে পারবো। তো এইখানে যদি দেখেন জুইসার ল্যাব স্যার স্যার যেহেতু একজন আছে, হোস্ট কি ডোমেনও দেয়? হ্যাঁ ডোমেন হোস্টিং দুইটাই, বাট ডোমেনটা স্যার কন্ট্রোল করে আইক্যান নামক একটা অর্গানাইজেশন। একজন হোস্ট বা নেম চিপ এরা ওদের কাছ থেকে পারমিশন নেয়, পারমিশন নিয়ে আইক্যান থেকে ওটা কিনে নিয়ে ওরা রিসেল করে। মানে জিনিসটার মালিক ওরা না, কিন্তু ওরা ওভাবে সেল করে তাদের থেকে, আইক্যানের ফি দিয়ে তাদের থেকে কিনে নিয়ে। আমি ধরেন জুইসার গাইড, কারণ ওই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, যে টপিকস নিয়ে আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করলাম, সেই টপিকস নিয়ে আমরা একটা ডোমেইন নেম কি করব, কেনার ট্রাই করব। যেমন এটা দেখতেছি juicerguide.com, এই নামে কোনো সাইট নাই, বাট নেম চিপ নিজেই কিনে রাখছে, এখন এটা $609 দিয়ে কিনতে হবে নেক্সট ইয়ার থেকে। $9.48, মানে পিওর যে প্রাইস, বাট আমরা এত বেশি দাম দিয়ে তো নিব না। তখন কি করতে হবে, এটাকে আপনার চেঞ্জ করে নিতে হবে। আমি এমনিতেই একটা দেখানোর জন্য অন্যভাবে ইওর লিখলাম, yourjuicerguide.com। দেখেন এটা আমি এমনিতে একটা নাম দিলাম, আপনারা আরো সুন্দর নাম দিয়ে একটা চয়েস করে নেবেন, যেটা এই যে অ্যাভেলেবেল আছে, এবং এটার প্রাইস দেখেন রিয়েল, যেটা মানে হচ্ছে এক কথায় $8 থেকে $10 মধ্যে
এটা আসলে মূল প্রাইস। স্যার কেউ কিনে নামটা কি নেই, স্যার অ্যাভেলেবেল আছে। নিচের সাথে কি স্যার এক্সাক্ট ম্যাচ টাইপের কিছু হইতে হবে নাকি ব্র্যান্ডেবল একটা ডোমেন নেম বা আচ্ছা, অন্যরকম যেটা নিচের সাথে হ্যাঁ ম্যাচ হয় না এইগুলো, এরকম ডোমেন নিলেও হবে? আচ্ছা এগুলো আমি সবই বলবো আস্তে আস্তে, একটু জাস্ট আমি শেষ করি, লাস্টের দিকে আপনারা কোর্স করেন, কারণ এগুলো আমার কথার মধ্যে সবই আসবে। ঠিক। সো আমরা যেটা বললাম যে আমরা আসলে যে টপিকস নিয়ে কি করলাম, ধরেন রিসার্চ করতেছি যে আমি হয়তো গেমিং ল্যাপটপ সেল করব, অথবা কিচেনের কোনো আইটেম নিলেন আপনি, যেমন জুইসারও, এটাও হচ্ছে কিচেনের ধরেন একটা আইটেম, এটার নাম হচ্ছে জুইসার, নিয়ে অনেক টাইপের কিওয়ার্ড অ্যানালাইসিস করলেন। এখন ডোমেইন নেমটা কেমন হতে পারে আমরা বলি। ডোমেইন নেমটা অবশ্যই বেস্ট জুইসার ব্লেন্ডার আন্ডার $100 বা বেস্ট জুইসার মেশিন, এমন নামে কখনোই হওয়া যাবে না। মানে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ড এক্স্যাক্ট হুবহু দিয়ে কখনোই ডোমেইন কেনা যাবে না। এটাকে বলা হয় ইএমডি ম্যাচ ডোমেইন, মানে এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন। সো এগুলো করলে এসইও করার সময় অনেক হিসাব নিকাশ করে করতে হয়, ব্যাকলিঙ্ক বা অনেক কিছু। এভাবে না নিয়ে আপনি চাইলে নিশ ওয়াইজও নিতে পারেন, ব্র্যান্ডেবল, অথবা আপনি চাইলে কি করতে পারেন, আহ, একদম পিওর ব্র্যান্ডেবলও নিতে পারেন। মানে কেমন, যেমন juicerguide.com ধরেন আমি, বা yourjuicerguide.com, জুইসার গাইড এটা তো অ্যাভেলেবেল নাই, আমি ধরেন জুইসার অ্যাডভাইজার নামক একটা ডোমেন এক্সাম্পল পাইলাম। তো আমি যদি জুইসার অ্যাডভাইজার পাই, তাহলে দেখেন এটা কিন্তু আমি জুইসার নিয়ে যত টপিকস আছে সব নিয়ে কাজ করতে পারবো। এটাও ভালো একটা অপশন। যদি দেখি যে জুইসার নিয়ে অনেক কিওয়ার্ড পাওয়ার মতো সুযোগ আছে, এটা নিয়েই শুধু আমি কাজ করতে চাই, তাহলে আপনি এই টাইপের নিতে পারেন। অথবা আপনি মনে করলেন যে না আমি আসলে কিচেনের মধ্যে শুধু জুইসার নিলাম, জুইসার না, নেক্সট টাইমে আমি এই সাইটটাকে আরো বড় করব, আমি এটা দিয়ে এটার মধ্যে একটা সময় জুইসারের সবগুলো কিওয়ার্ড শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে রাইস কুকার, ফ্রাই প্যান, এরকম ধরেন আপনি, এই যে যদি দেখাই, যেমন এ জুইসার ল্যাব, মানে জুইসার নিয়ে জুইসারের রিভিউ, বা একটা ভার্সেস আর একটা, জুইসার ভার্সেস ব্লেন্ডার কাছাকাছি, রেসিপি, ব্লগ, এগুলো নিয়ে। তার মানে তার জুইসার ল্যাব নাম দিয়েছে কারণ সে শুধু জুইসার, জুইসার মানে তো ব্লেন্ডার, এটাও এই টাইপের টপিকস নিয়ে শুধু কাজ করবে। আবার এও সেম জুইসার কিং। আবার আমি যদি এখান থেকে যদি ধরেন অন্য কোনো একটাতে যাই, আমি যখন সার্চ দিয়েছিলাম, এই যে এইটা যদি আমি একটু বলি, এই যে এটা হচ্ছে নাভাং ফুডস। ওকে, তো এইখানে যেটা হইতে পারে যে তাদের টার্গেট শুধুমাত্র দেখেন জুইসার নিয়ে না, এই জন্য তারা নামটা এমন ভাবে দিয়েছে যেন তারা বারবিকিউ গ্রিলের জন্য, স্মল অ্যাপ্লায়েন্স, মানে বিভিন্ন টাইপের আপনার অপশন নিয়ে কাজ করতে পারে। বা আমার যেমন অনেক স্টুডেন্ট আছে, ধরেন কিচেন উইথ লাইভ.com বা মেগা কিচেন.com, অথবা এক্সাম্পল ধরেন kitchenadvisor.com বা kitchenlab.com নিলেন। সো kitchenlab.com যখন নিলেন, তাহলে আপনি কি করতে পারতেছেন, সেখানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি দিতে পারতেছেন। আপনি কুকওয়্যার না দিয়ে এখানে লিখলেন হচ্ছে নাইফ, বা কিচেন নাইফ, আরেক জায়গায় দিলেন এক্সাম্পল বারবিকিউ গ্রিল, আরেক জায়গায় দিলেন ফ্রাই প্যান, আরেক জায়গায় দিলেন রাইস কুকার। এভাবে আপনি একটার মধ্যে চাইলে নেক্সট টাইমে আরো অনেক বেশি অ্যাড করতে পারেন। দা, বা আমরা এক স্টুডেন্ট আছে দা ফ্যামিলি নিড, এখন সে ফ্যামিলি নিডের মধ্যে অনেক কিছু, এখন বাথরুমেরটাও একটা ক্যাটাগরি রাখতে পারে, সেটার মধ্যে শুধু বাথরুম পাবলিশ করবে, আরেকটা কেউ করতে পারে। বা আপনি চাইলে দা ওয়্যার কাটারের কথা যদি বলি, দা ওয়্যার কাটার শুরুতে, এখন নিউ ইয়র্ক টাইম তো কিনে নিয়েছে $30 মিলিয়ন দিয়ে অনেক আগেই, তারা শুরুতে ওয়্যার কাটার, তার কাটার একটা ইকুইপমেন্ট নিয়ে কাজ শুরু করছিল। আস্তে আস্তে তারা তারা দেখেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরি শুরু করেছে, বাট এটার নামটা দেখতেও ভালো দেখায় না, এই জন্য আমরা কি করি, এক্সাক্ট ম্যাচ ডোমেইন আমরা নিব না, আমরা কি করব, হইতে পারে যে আমি এরকম যদি কোনো নিশ নিয়ে কাজ করি তাহলে নিশ বেস নাম নিব, অথবা আমি কি করব, একটা
একদম টোটালি ব্র্যান্ডেবল ডোমেইন বা ক্যাটাগরি বেস, যেমন ওভাবে আমরা নিতে পারি। বাট আমি প্রেফার করি যদি সুযোগ থাকে আপনি অবশ্যই আপনার ক্যাটাগরি বেস নাম নেবেন, তবে যদি এরকম সুযোগ থাকে তাহলে নিলে আসলে তারা ওই টপিকস একটু গুগল তাদেরকে অনেক সময় প্রায়োরিটি দেয়, কারণ আপনি যখন জুইসার কিং নিলেন বা জুইসার ল্যাব নিলেন, আপনি যত টাইপের জুইসারের কিওয়ার্ড আছে আস্তে আস্তে গ্র্যাব করতে থাকবেন, এই সমস্ত টপিকস নিয়ে দিতে থাকবেন, আপনার ডোমেইনেও কথাটা থাকবে, তখন আসলে গুগল কিছুটা আপনাকে সুবিধা বা অ্যাডভান্টেজ দিবে, কারণ তখন গুগল ধরে নেয় যে এ হচ্ছে এই টপিকসের অথরিটি। বাট আপনি যে ভিন্ন ভিন্ন ওই যে টপিকস নিয়ে কাজ করলেও আপনাকে দিবে না এমন না, এটা ডিপেন্ড করে মেইনলি ওই কন্টেন্টের উপরে এবং ওই কন্টেন্টের ভালো ব্যাকলিঙ্ক বা ওই পেজ এর উপরে। বাট এখান থেকে অনেকটাই অ্যাডভান্টেজ আসে যে আপনি যখন কোনো একটা টপিকস নিয়ে ওইটার বিভিন্নভাবে ওই টপিকসের মধ্যেই সবগুলো কিওয়ার্ডকে আপনি কি করতে থাকবেন, ধরতে থাকবেন, মানে জুইসার নিয়ে কাজ করতেছেন, জুইসারের যত টাইপের কিওয়ার্ড আছে আস্তে আস্তে গ্র্যাব করতেছেন, প্রতিটা টপিকসেই আপনি ভালো মতো কন্টেন্ট দিচ্ছেন, ইন্টারনাল লিঙ্কিং করতেছেন, তখন গুগল ওই টপিকসে আপনাকে অনেক বেশি অন্য সবার থেকে প্রায়োরিটি দিতে শুরু করবে। তো ডোমেন কেনার ক্ষেত্রে আপনাদেরকে প্রথমত এই জিনিসটা করতে হবে। ওকে, সো আমরা যেটা বুঝলাম যে এক্সাক্ট ম্যাচ বা ইএমডি ম্যাচ ডোমেন আমরা নিব না, যে আপনি এখন বেস্ট জুইসার মেশিন বা আপনি জুইসার মেশিন নিয়ে কাজ করবেন, আপনার ডোমেনের নাম বেস্ট জুইসার মেশিন বা বেস্ট জুইসার মেশিন আন্ডার $100 এই টাইপের হওয়া যাবে না। আপনি যে জুইসার ল্যাব .com নেন বা জুইসার কিং .com নেন, জুইসার অ্যাডভাইজার .com নেন বা জুইসার গাইড .com নেন, কোনো সমস্যা নেই। বাট আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি শুধু জুইসার না, আমি কিচেন আইটেমের আরো অনেক কিছু নিয়ে কাজ করব, বা আপনি হচ্ছে কোনো একটা ক্যাটাগরিতে গিয়ে এভাবে অনেক কিছু নিয়ে কাজ করবেন, তখন আপনাকে ডোমেন নেমটা নিতে হবে আরো বেশি ব্র্যান্ডেবল করে, ক্যাটাগরি বেস করে। যে আপনি কিচেন নিয়ে কাজ করতে চাইলে তখন ওই যে বললাম লাইফ উইথ কিচেন নিল, বা এক্সাম্পল kitchenguide.com বা kitchenadvisor.com, তো আপনাদেরকে এভাবে নিতে হবে। বাট ডোমেনটা এভাবে এতটা এই জিনিসগুলো ছাড়া এতটা ইম্পর্টেন্ট না যে এই জিনিস আমাকে এভাবে নিতেই হবে এমন না। তবে হ্যাঁ, ডোমেন কেনার আগে কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। প্রথমত তো দেখতে হবে ভালো ভালো নাম বেছে, সেটা 2 ওয়ার্ডের মধ্যে হলে বেটার, যেমন juicerkings.com, এখানে কিন্তু 2টা ওয়ার্ড এবং সহজে উচ্চারণ করা যায়, মনে থাকে। juicerlab.com, বা আমি জাস্ট দুই একটা দিয়ে উদাহরণ দিলাম। আমি একটু প্রশ্ন করতে পারি? এরকম আপনারা জাস্ট ছোট নাম যেগুলো খুব সহজে মনে থাকে সেই টাইপের বিষয় নিয়ে আপনারা হচ্ছে ডোমেইন নেবেন। এবং এইটার বাইরে আর যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ডোমেইন নেওয়ার আগে আপনারা হচ্ছে archive.org তে যাবেন, এবং পাশাপাশি আপনাদের কাছে ওই যে এইচট্যাপস যদি থাকে, বা আমরা এখান থেকে আরেকটা লিখতে পারি ওয়েব বা ওয়েব্যাক মেশিন, বা ওয়েব আর্কাইভ। এখানে গিয়ে কি করব, আমরা যে নামটা নিব সেই নামটা নিয়ে আমরা আগে খুঁজে দেখব। যেমন আমি একটা ডোমেইন নিয়েছি wikibangla.net, ধরেন এটা নিয়ে আমি আপনাদেরকে কাজ করে দেখাবো, কারণ এইটা তো শুধু ডোমেইনটা কেনা হয়েছে, ডোমেইন কেনার পরে তার সাইট থাকবে না। বাট এই ডোমেইনটা কেনার সময় আপনি ওয়েব আর্কাইভে গিয়ে পাশাপাশি এইচট্যাপস থাকলে বা উবার সাজেস্টে দেখায় কিনা দেখে নিব যে এই ডোমেইন নিয়ে আগে কারণ কখনো ওয়েবসাইট ছিল কিনা। কারণ আপনি যে ডোমেইনটা প্রথম সার্চ করে পাচ্ছেন অ্যাভেলেবেল, এর মানে যে এটা আপনার আগে কেউ ইউজ করে নাই এমন কিন্তু না। বাট সেই ডোমেইনের যদি আপনার নিশ নিয়ে কাজ করে থাকে, তার তখন দেখতে হবে যে তার ব্যাকলিংগুলো ভালো ছিল কিনা, কন্টেন্ট ডট কপি ছিল কিনা, বা পেনাল্টি খাইছে কিনা, এই জিনিসগুলো ঠিক থাকলে তখন নিতে পারেন। আর এছাড়া যদি দেখেন যে না ডোমেইনটা কেউ এর আগে পারচেজ করে নাই, টোটালি ফ্রেশ ডোমেইন, নিউ ডোমেইন, তাহলে সমস্যা নাই। আচ্ছা, আমি সংক্ষেপে আরেকবার বলি, আমরা কোনো ডোমেইন কেনার আগে সেটা তো আমরা বললাম যে কি টাইপের নাম হবে, সেটা আমরা দেখলাম যে শর্ট নেম হবে সুন্দর, যেটা মনে রাখা যায়, এবং সেটা আমাদেরকে একজন হোস্ট বা এই যে নেম চিপ বা হোস্ট ক্যাটর
বা গোডাডি অনেক জায়গা আছে, সেখান থেকে সার্চ করে দেখতে পারি অ্যাভেলেবেল আছে কিনা। এবং আমরা সবসময় .com কে প্রায়োরিটি দিব। .com, .net, .org কে টপ লেভেল ডোমেন বলা হয়, .com টা সবথেকে বেটার। তো আমরা .com টাকে প্রায়োরিটি দিব। আমরা .com একটা ডোমেন জয়েন খুঁজে পেলাম ভালো, তখন আমরা দেখব ওই যে ওয়েব ব্যাক মেশিন বা ওয়েব আর্কাইভে গিয়ে এটা লোড নিতে অনেক সময় একটা সময় নেয়। ওয়েব ব্যাক মেশিন গুলো, মানে এগুলো সবগুলো ওয়েবসাইটের ডেটাগুলো কি করে, ওরা আর্কাইভ করে সেভ করে করে রাখে। তো সেখানে গিয়ে আমাদেরকে খুঁজে দেখতে হবে যে এই নামটা আসলে কি আপনার অ্যাভেলেবেল আছে কি, সরি এই নামটা আগে কেউ ইউজ করেছে কিনা। কারণ ওই যে বললাম যে কেউ একজন ডোমেন নিল, এরপরে আর ইউজ করলো না, তাহলে তো এটা এক্সপায়ার হয়ে গেলে আবার যে কেউ কিনে নিতে পারবে। বা কেউ একজন এটা নিয়ে কাজ করতেছে, হয়তো সাইট পেনাল্টি খাওয়ার কারণে অথবা সে অন্য কোনো কাজ নিয়ে বিজি হয়ে যাওয়ার কারণে ওই সাইটটাকে আর কন্টিনিউ করলো না, তখন তো আসলে কি হয় যে ওইটা এক্সপায়ার হয়ে যায়। তখন আবার যদি ভালো কাজ করে থাকে, সেটার জন্য কিছু ভালো ব্যাকলিংক ট্যাকলিংকও ক্রিয়েট করে রাখে, তাহলে ওইটার জন্য অবশ্যই একদিক দিয়ে সুবিধা। তো আমরা কি করব, যে কোনো ডোমেন কেনার আগে এই যে ওয়েব আর্কাইভ, এটা মানে সাইটটা এখন একটু ডাউন আছে, সার্চ দিলেই তখন দেখবেন হিস্ট্রি আসবে। আর যদি এটা কেনা না থাকে তাহলে হিস্ট্রি আসবে না। আচ্ছা, আমি যদি উবার সাজেস্টে গিয়েও এই যে এটা লিখে wikibangla.net এভাবে সার্চ দিবেন যে এটার কোনো হিস্ট্রি আসে কিনা। আমি যে সার্চটা দিতাম, এটা লিমিট অবশ্য শেষ হয়ে গেছে। আপনার কেউ একজন wikibangla.net এভাবে লিখে এটাকে কপি করে উবার সাজেস্টে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন। যদি হিস্ট্রি আসে তাহলে তখন আবার বুঝতে হবে যে এই ডোমেনটা আগে কেউ একজন ইউজ করেছে, তখন তার কোথায় কোথায় ব্যাকলিংক করছে, ব্যাকলিংক গুলো আসলে ভালো কিনা, ভালো জায়গায় করছে কিনা, এই অনেকগুলো জিনিস বুঝতে হবে। ব্যাকলিংক অবশ্য আপনার পরে আরো ভালো বুঝতে পারবেন। তো এখন আমরা শুধু ডোমেন এটা দেখি, ওটা আমরা পরে দেখবো না, ওয়েব আর্কাইভটাও আছে। সো ওই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, কারণ আদারওয়াইজ আপনি দেখা যাবে পেনাল্টি খাওয়া একটা ডোমেন যদি ভুলে কিনে ফেলেন তাহলে তো প্রবলেম। স্যার এরকমও তো স্যার কিছু ডোমেন থাকে যেটা আগে অনেক কাজ হয়েছে, অনেক ব্যাকলিংক আছে ওই ডোমেনের, কিন্তু পরবর্তীতে আর কাজ করে নাই, হয়ে আছে। ওরকম ডোমেন কি কেনা উচিত হবে কখনো হ্যাঁ, যদি আমি তো অলরেডি পাওয়া যায়? বললাম যে ওই টাইপের ডোমেন কিনতে পারলে তো খুবই ভালো। এবং এটার জন্য আমি মাত্র যেটা বলবো যে আমরা কি করলাম, ধরেন শুরুতে যে কোনো ডোমেন মানে পুরাতন জিনিস আমরা কেন কিনি, আসলে পুরাতন জিনিসের একটা সুবিধার দিকও থাকে আর একটা অসুবিধাও থাকে। সুবিধা মানে ভালো জিনিস ধরেন কম দামে পাচ্ছি, অথবা একদম পচা জিনিস কম দামে পাইলেও সেটা কোনো কাজে লাগবে না। তো ডোমেইনও এরকম, যে যখন কেউ একজন ডোমেইন নিল, সে নেয়ার পরে যদি কাজ না করে এমনি ফেলে রাখে, পরে আবার এক্সপায়ার হয়ে যায়, তাহলে তো এটা ধরেন ফ্রেশ নিউই। বাট সে ধরেন এটা নিয়ে কাজ করছে, বাট কাজগুলো ভাইয়া ভালোভাবে করে নাই, পেনাল্টি ভাইয়া খাইছে। আচ্ছা, আমি একটু শেষ করি। সো পেনাল্টি খাইছে, তাহলে সেটা নেওয়াটা ঠিক হবে না। আবার ধরেন সে কাজ করছে, ভালো মতো কাজ করছে, বাট এক্সপায়ার হয়ে গেছে, তখন আপনি সেই ডোমেইনটা নিলে আপনার জন্য খুবই কাজে দিবে। যদি ওইটা আপনার নিশ নিয়ে কাজ হয়, আপনি ওই নিশ নিয়ে কাজ করেন। জি বলেন। ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে, কিন্তু একটা জিনিস প্রবলেম, এটা হচ্ছে যে আমি যেই ডোমেন নেমটা নিব সেটা যে পেনাল্টি খেয়েছে, ওইটা আমি করতে পারবো না। ওইটা কিভাবে বুঝবো যে হ্যাঁ পেনাল্টি আচ্ছা, খেয়েছে? এটা উবার সাজেস্ট আমরা কিভাবে বুঝবো? এটা সব থেকে ভালো বুঝতে পারবেন এই স্ট্র্যাপসে। আচ্ছা, আমার এখানে এইচরেফস এইটার বোঝা যাবে? এই স্ট্র্যাপসে বোঝা যাবে, উবার আচ্ছা সাজেস্টেও তাহলে বুঝতে আমাদের পারবেন। এইচরেফটা দেন, আমার এইচরেফ আছে, তাহলে আমি এটা যেন ওইটা আচ্ছা, তাহলে আপনি স্যার স্ক্রিনটা পেনাল্টি একটু খেলে শেয়ার করেন স্যার পেনাল্টি আপনারটা খেলে দিয়ে স্যার দেখাই। গুগল থেকে সাইট স্যার আনইন্ডেক্স করে দিবে না না না, এগুলো সাইটটাকে? হচ্ছে নতুন ডোমেন হয়ে গেলে ওটা তো আনইন্ডেক্স থাকলেও আপনি তো বুঝতে পারবেন। আপনি তো মাত্র ডোমেন কিনতেছেন, আপনি গ্রাফ দেখে বুঝতে হ্যাঁ। পারবেন। আপনি গ্রাফ দেখে বুঝবেন যে এটা ভিজিটর অনেক নিচে নেমে গেছে, এবং আপনি ও হচ্ছে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে করছে, তাহলে পেনাল্টি পেনাল্টি দিছে। খাইছে। জি, এবং তার ব্যাকলিংক কোথায় কোথায় করছে সবগুলো আপনি ডাউনলোড করতে পারবেন।
আচ্ছা, আপনার কাছে নুসরাত আপুর কাছে এই স্টেপস থাকলে একটু লগ ইন করে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা কিভাবে করব ভাইয়া? আহ, এটা তো বুঝতেছি না। আপনি দেখেন, আমি দাঁড়ান একটা মিনিট, আমি বলতেছি। আপনি দেখেন আপনার ওইখানে পেজেন্টস নাও এরকম একটা অপশন আছে। প্রেজেন্স কোথায় ভাইয়া? আচ্ছা, প্রেজেন্স নামে কি কি একটু অপশন যদি আছে, বলতেন। আপনার কি কি অপশন আছে একটু দেখেন। নিচে কি কি অপশন আছে আপনার গুগল মিটে? হোয়াইট বোর্ড, তারপর চেঞ্জ লেআউট, ফুল স্ক্রিন, অ্যাপ্লাই ভিজুয়াল ইফেক্ট, ক্যাপশন, রিপোর্টে প্রবলেম, রিপোর্ট অ্যাবিউজ, ট্রাবল শুটিং, সেটিংস, এগুলো। না, ওইখানে একটা হ্যাঁ হ্যাঁ পেজেন্ট হ্যাঁ হ্যাঁ, নাও, প্রেজেন্স আছে, প্রেজেন্স নাও আছে, জি ওটা আছে, ক্লিক করেন। জি, জি ক্লিক করলাম। ওটা ক্লিক করার পরে আপনার হচ্ছে কম্পিউটার একদম মাঝখানে একটা ক্লিক করেন, দেন দেখবেন শেয়ার বাটনটা এনেবল হবে। কম্পিউটার একদম মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, কার্সার দিয়ে মানে ওই বক্সটাকে আর কি সিলেক্ট করতে হবে, দেন শেয়ার বাটনে ক্লিক করেন। আচ্ছা, প্রেজেন্স নাও ক্লিক করলাম, ইউর এন্টার স্ক্রিন। হ্যাঁ জি ঠিক আছে। হ্যাঁ, এখন শেয়ারে ক্লিক করেন। জি শেয়ারে ক্লিক করছেন? জি ভাইয়া, শেয়ার শেয়ার আছে আর ক্যান্সেল আছে, কিন্তু শেয়ার তো নিচ্ছে না। ওই যে বললাম, আপনি কম্পিউটারের মাঝখানে একটা ক্লিক করেন কার্সার দিয়ে, জি ওই যে জি ওই জি একটা হ্যাঁ, বক্স আছে না, ওটাকে সিলেক্ট করতে হবে, দেন শেয়ার অপশন এনেবল হবে। হয়েছে হ্যাঁ, এখন হয়েছে। লোড নিচ্ছে। জি হ্যাঁ, আপনি যান এই স্টেপসটা ওপেন করেন। জি এইচএফ ওপেন আছে ভাইয়া, আমার এইচএফ ওপেন আছে। ওকে, আপনি এখন উইকি বাংলা ডট নেট ওই সাইটটা সার্চ দেন। wikibangla.com। ডট নেট, আমি লিংকটা দিয়ে আচ্ছা দিচ্ছি, ওই যে কিছুক্ষণ আগে আমি যেটা দিয়ে আচ্ছা দেখাইলাম আর কি। এখানে এভাবে না, এভাবে না, আপনাকে নিউ ট্যাবে গিয়ে ধরেন উইকি www.wikibangla.net লিখ, এটা থাক, এটা কাটলেন কেন? আচ্ছা, এই স্ট্যাপসে যান, এইচএফ এই তো। নিউ ট্যাবে যান এখন। ওই যে প্লাসে ক্লিক করে নিউ ট্যাবে যান। ক্লাসে, আচ্ছা হুম, ও সরি হ্যাঁ। আচ্ছা, ওকে। জি, এখন আচ্ছা উইকি বাংলা, হ্যাঁ, WIKI। উইকি বাংলা, হ্যাঁ, এটাই তো উইকি বাংলা না বুক। না, এখানে আপনি এভাবে তো গুগলে সার্চ দিলে পাবেন না আসলে আপনি, কারণ এটা তো মাত্র ডোমেইন কেনা হয়েছে। আচ্ছা ঠিক আছে, www.wiki www ডট WIKI ডাব্লিউ I আই KI কে আই BAN, বাংলা, হ্যাঁ বাংলা BANCLA.com। ডান, DANG, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এটা এখন কপি করেন, এই ডোমেইন নেমটা কপি করেন। ধরেন এইটা একটা ডোমেইন নেম, আমি পারচেজ করার জন্য সার্চ করেছি, দেখেছি অ্যাভেলেবেল আছে, তখন আমি ধরেন সেই ডোমেইন নেমটা লিখে এই স্ট্র্যাপসে কপি হ্যাঁ করলাম। যান। হুম, এখন কি এই এখানে দিব? স্ট্র্যাপসে না না, এখানে গেলে তো আসবে না, ওই যে সাইট এক্সপ্লোরারে যান। এটা তো আপনি কিওয়ার্ড এক্সপ্লোরারে আছেন, সাইট এক্সপ্লোরার। আচ্ছা ওকে, এখন এখানে গিয়ে ডোমেইনের এখান থেকে আচ্ছা কন্ট্রোল ভি দেন, দিয়ে ওকে ডোমেইনই থাকবে, সার্চ দেন। ওকে, সার্চ দিলে এখন এটার যদি কোনো ডেটা থাকে তাহলে দেখবেন আসবে নিচের দিকে, বা ওই বাম পাশে ব্যাকলিংকসে ক্লিক করেন, দেখি ব্যাকলিংক ক্রিয়েট করা আছে কিনা এটা নিয়ে। এই যে বাম পাশে চেক করবো। ব্যাকলিংকস, একদম বাম পাশে ব্যাকলিংক প্রোফাইলের নিচেই ব্যাকলিঙ্ক, ব্যাকলিংকস, একদম বামে।
আরো বামে, হ্যাঁ, ব্যাকলিংকস এখানে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে যেমন এখানটায় দেখাচ্ছে এগুলোর কোনো কিছু আসলে পাওয়া যাচ্ছে না, তার মানে একটা ফ্রেশ নিউ ডোমেইন। বাট অনেক সময় অনেক ডোমেইন আছে যেগুলোতে আপনি সার্চ দিলে দেখবেন যে এরকম ট্রাফিক পড়ে গেছে, বা ব্যাকলিংকে গেলে দেখবেন অনেকগুলো ব্যাকলিংক এখানে করা আছে। সো তখন সেই সাইটগুলোকে নিয়ে আপনার যেটা করতে হবে, দেখতে হবে যে ওরা যে সাইটটা নিয়েছে যে ওইটা ভালো কিনা, কারণ এরকম এইটাতে তো আসলে কেনা নাই, যার কারণে এটা ফ্রেশ দেখতেছেন। কিন্তু যদি ধরেন এখন কোনো একটা, এই যে ধরেন juicerking.com, ধরেন এটা কোনো কারণে ডোমেনটা এক্সপায়ার হয়ে গেল, তো আপনি এটা কেনার জন্য একটা দাঁড়ান, আপনি নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে গেলে এবার লেখেন, নিউ ট্যাবে গিয়ে expiredomain.net, EXPIRE, expired domain, .net। হ্যাঁ, ডট নেট লিখে সার্চ দেন। আচ্ছা, বা ডট নেটটা কেটে দিয়ে এক্সপায়ার ডোমেন ডট নেটটা কেটে সার্চ দেন। এই যে উপরে যেটা আছে এক্সপায়ার ডোমেইনস ডট নেট, এই ইয়েতে যান, এই সাইটে যান। এইখানে গেলে অনেক এক্সপায়ার ডোমেন এভাবে পাওয়া যায়। তো এইখান থেকে যেমন দেখেন এক্সপায়ার ডোমেইনসে ক্লিক করেন, ডিলেট ডোমেইনের বাম পাশে, তখন অনেক এক্সপায়ার ডোমেন এখান থেকে পাবেন, যেগুলো রিসেন্ট এই যে এক্সপায়ার হয়ে গেছে, এবং কোন সাইটের কেমন কি ছিল সবগুলো দেখাচ্ছে। তো এখান থেকে যদি একটা ডোমেন নিয়ে আপনি সার্চ করেন, তখন দেখবেন যে এটার বিভিন্ন রিপোর্ট আসবে, তো এখানে কি কি ডোমেন আপকামিং এক্সপায়ার হয়ে গেছে সেগুলো বোঝা যায়। তো যাই হোক, এটা এত বেশি শুরুতে ইম্পর্টেন্ট না, আমি মেবি যাই, কারণ আমাদের মূল ক্লাসটা বুঝতে হবে। ওকে, সো আপনার যে কোনো একটা ডোমেন এরকম এইচআরএফে সার্চ দিলেই বুঝতে পারবেন হিস্ট্রি আছে কিনা। তো সেই ক্ষেত্রে যদি হিস্ট্রি থাকে ব্যাকলিংক, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে আগে ইউজ হয়েছে, তখন ভালো করে চেক করে নিতে হবে। কারণ এই ভালো চেক করার কারণেও আপনাদের ব্যাকলিংকের ক্লাস আবার করতে হবে, তখন এই জিনিসটা ভালো আরো বুঝতে পারবেন। তবে নর্মালি যদি কোনো ডেটা না আসে, আপনার নতুন ডোমেইনই নেন। এক্সপায়ার্ড ডোমেইনের অনেক সময় ওই যে যেটা বললাম, যে খারাপ ব্যাকলিং ট্যাকলিং করা থাকলে ওটা ইফেক্ট ফেলে। বাট যদি এক্সপায়ার ডোমেন বা এগুলো থেকে দেখেন যে না, আপনার নিশ রিলেটেড ভালো জায়গায় ডোমেন করা আছে, ভিজিটরের গ্রাফ উপরের দিকেই ছিল, তাহলে আসলে সমস্যা নেই, সেই ডোমেনগুলো নিলে অবশ্য আপনার আরো ভালো হবে। কারণ কিছু মানে ফ্রি পেলেন, মানে ভালো জায়গায় ব্যাকলিং করা অনেক কিছু। কি আপনি স্টপ শেয়ারিং দিয়ে দেন, আমরা মূল ক্লাসের দিকে যাই। ওকে, এতক্ষণ আমরা অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বললাম, যে আমরা একটা ডোমেন কেনার আগে কি কি বিষয় দেখব, এবং আমরা এখন যত আর্টিকেল লিখবো সব আর্টিকেল কিন্তু আমাদের এই যে সাইটে পাবলিশ করতে হয়। এই যে সাইটের ওনার দেখতেছেন juicerlab.com, সেও কিন্তু এরকম ডোমেন কিনেছে, হোস্টিং কিনেছে, এরপরে সাইটটাকে তৈরি করেছে। সাইট তৈরি করার পর এই সাইটের মধ্যেই কিন্তু তার যাবতীয় যে আর্টিকেলগুলো সেগুলো সে পাবলিশ করতেছে। ওকে, এই যে বিভিন্ন যে আর্টিকেলগুলো পাবলিশ করতেছে, সে কিন্তু ডোমেইনটা এভাবে তৈরি করার পরে জুইসার ন্যাশন, সে অবশ্যই এগুলোর পাশাপাশি দেখেন হেলথ, ফুড এগুলোও দিয়েছে। আপনিও চাইলে এগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার ডোমেইনের মধ্যে চাইলে যে কোনো টাইপেরই দিতে পারেন, কিন্তু ওই জন্য ওভাবে করে আগে থেকে নাম নিলে বেটার আরো। তো আমরা ডোমেইন হোস্টিং কিনবো কোথা থেকে? নেমচিপ বা হচ্ছে একজন হোস্ট থেকে। এই ক্ষেত্রে আগে আপনাকে যেটা করতে হবে, নাম এখান থেকে এভাবে সার্চ দিয়ে দেখতে হবে কোনটা অ্যাভেলেবেল আছে। দেন আপনি এখান থেকে একটা, এই যে সাইন আপে গিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। দেন অ্যাকাউন্টটাকে লগ ইন রেখে আপনি ডোমেইন নেম বা ডোমেইন নেম সার্চ, এখান থেকে গিয়ে আপনি আপনার ওই নামটা আগে থেকেই তো সার্চ করে দেখবেন কোনটা অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেলের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লাগে। আমি ধরেন এমনিতে
সার্চ দিলাম, আচ্ছা এটা অ্যাভেলেবেল অবশ্য নাই, আমি এমনি অ্যাভেলেবেল দেখানোর জন্য আমি আপাতত অন্যভাবে একটা লিখলাম মাই চুইসার guide.com এক্সাম্পল। এখন যে ডোমেনটা যে ভালো লাগতেছে .com, এটাই ধরেন আমি কিনবো, তখন অ্যাড টু কার্ডে যাবেন, লগইন থেকে আমি একদম পিওর যে ডোমেন হোস্টিং একজন স্টুডেন্টের কিনতেছি ওইটার ভিডিওটাও দিয়ে দিব, কারণ এখন তো আর আপনাদের কারো কিনতে হচ্ছে না, বাট আপনাদের মধ্যে যিনি কিনবেন তারটা আমরা কেনার সময় প্রয়োজন ওইটা আবার দেখবো। তো এখানে অ্যাকাউন্ট করতে হবে, সার্চ দিবেন, আপনার নেমটা আসবে, সিলেক্ট করলেন, পাশাপাশি যদি এসএসএল নিতে চান এসএসএলটাও নেবেন, এসএসএল জিনিসটাও নেওয়াটা ভালো, বাকিগুলো দরকার নাই। এক্সট্রা আরো 1 বছরের জন্য ডোমেনের জন্য এত ডলার, এবং এক্সট্রা আরো প্রায় $5 অ্যাড হবে এসএসএল এর জন্য। এসএসএল কি, এই যে সাইটের আগে যে তালা চিহ্নটা থাকে, ওকে, এটা র্যাঙ্কিং এর জন্য কিছুটা আসলে গুরুত্বপূর্ণ, এত না, কারণ এটার মেইন গুরুত্ব হচ্ছে যে অনেক সময় ইউএসএ বা এই সমস্ত দেশের কাস্টমার এসএসএল ছাড়া সেই সাইটগুলোতে ভিজিট করতে ভয় পায়, বা কেনাকাটার জন্য হলে তো অবশ্যই না, কারণ এতে ওই সাইটের ওনাররা চাইলে তার ডেটাগুলো সেভ রাখতে পারে। বাট এই এসএসএল এই সিকিউরিটি থাকলে এরাই থার্ড পার্টি, এরা হচ্ছে কি করে নিজ দায়িত্বে ওই ডেটাগুলো রিমুভ করতে দেয় বা এদেরকে সেভ করে রাখতে দেয় না। সেই জন্য আমরা চাইলে এখান থেকে এসএসএলটা ওভাবে যদি নিতে চাই এটাকে সিলেক্ট করব, তখন দেখবেন প্রাইস বেড়ে যাবে এখানে, এই যে তখন আপনার এরপরে এটাকে আমরা সিলেক্ট করে দিব, এই যে যেটা বললাম, ধরেন আপনি সিলেক্ট করার পরে দেন হচ্ছে কি করবেন, এখান থেকে এই যে ভিউ চেক আউটে আমরা যাব, এই যে দেখেন দুইটা আইটেম এটার সাথে এসএসএল হয়ে $14 হয়ে গেছে, চেক আউটে যাব, দেন আমরা এখান থেকে যে কয় বছরের জন্য ডোমেন কিনবো, এটা তো 1 বছরের জন্য, আপনি যদি 2 বছরের জন্য নিতে চান প্রাইস বাড়বে, এভাবে 10 বছর পর্যন্ত নেওয়া যাবে। এখন দেখেন $17.76 হয়ে গেল। এরপরে আমরা প্রমোশনাল কোনো কোড থাকলে দিতে পারি, তবে ডোমেন ক্ষেত্রে সাইবার মানডে, ব্ল্যাক ফ্রাইডে এই দিনগুলোতে অনেকটা ডিসকাউন্ট দেয়, আমরা দিতে পারি। তো যাই হোক আমরা কনফার্ম অর্ডারে যাব, এরপর মাস্টার কার্ডের ইনফরমেশন এই সেই আছে, তখন সেগুলো দিয়ে আমরা পারচেজ করে ফেলতে পারবো, কিন্তু অ্যাকাউন্ট লগইন নাই জন্য লগইন করতে বলতেছে। এটা খুবই ইজি প্রসেস। এরপর হোস্টিং কেনার সময়ও আমরা চাইলে সর্বনিম্ন শেয়ার হোস্টিং, যেটা শেয়ার হোস্টিং এ যেতে পারি, এগুলো $18-20 মতো পার মান্থ, সরি পার ইয়ার। কি অবস্থা দেখেন, এটা এনাফ আসলে। আমরা গেট স্টার্টেডে যাব, দেন আপনি হচ্ছে নিউ ডোমেন নেম অর এক্সিস্টিং, মানে আমরা দিব এখান থেকে এক্সিস্টিং ডোমেন নেম, মানে আমার অলরেডি ডোমেন কেনা আছে, আর যদি হোস্টিং কেনার সময় নতুন করে ডোমেনও সিলেক্ট করতে চান সেটাও পারবেন। এরপরে আমরা যাই একটু কাট করে হোস্টিংটাও কিনে ফেলবো। একজন হোস্ট থেকেও সেম, ডোমেন কেনার জন্য আপনি ডোমেইনে যাবেন, বা এখানে সবথেকে ভালো হয় হোস্টিং কেনার জন্য যে কম্পেয়ার প্ল্যান আছে, বিভিন্ন তাদের হোস্টিং এর প্যাকেজ আছে, প্রথমটা ধরে নিলেন, এই যে ডিসকাউন্ট চলতেছে সেই ক্ষেত্রে কুপন কোড এটা দিলে প্রাইস কিছুটা কমে যাবে। তো এখান থেকে আপনি হোস্টিং নিতে চাইলে এটা সিলেক্ট করতে হবে, দেন ডোমেন আগে থেকে নেওয়া না থাকলে আপনি যে ডোমেনটা নিতে চান সেটা দিবেন, সিলেক্ট করবেন .com, এরপরে দিলে আপনাকে দেখাবে যে আপনার ডোমেনটা অ্যাভেলেবেল আছে নাকি নাই, বলতেছে এটা অ্যাভেলেবেল নাই কারণ অলরেডি কিনে ফেলছে একজন। তো এর মধ্যে আপনি চাইলে এইগুলো নিতে পারেন, সাজেশন দিচ্ছে, সো অন্য একটা নিতে পারেন। আর অ্যাভেলেবেল থাকলে তার এগুলো দেখাবে না, আগে আমরা দেখে নিব অ্যাভেলেবেল আছে কিনা, তখন সেটা দিব, এরপর নেক্সটে যাব, ডোমেন হোস্টিংটা একবারে দেখেন আমরা এখান থেকে পারচেজ করে ফেলতে পারবো। এটার জন্য আলাদা এসএসএল দরকার হবে না, এসএসএল এটার সাথে ফ্রি থাকেই এদের হোস্টিং এর সাথে, কারণ যখন হোস্টিং প্ল্যানে যাবেন দেখবেন এখানে এই যে লেখাই থাকে এটা সাইটের মধ্যে যে ফ্রি এসএসএল, সবগুলোর সাথেই ফ্রি এসএসএল আছে। স্যার জি আমি তো এই এক্সামের থেকে তো ডোমেন হোস্টিং কিনেছি, কিন্তু আমার গত পরশুদিন একটা মেসেজ সিবানিল থেকে একটা মেসেজ পাঠাইছে যে আগামী 29 তারিখে আপনার এসএস এর মেয়াদ শেষ হয়ে যাবে। তো এটা আমি জিনিসটা ক্লিয়ার হইলাম না যে তাহলে কিভাবে হইলো। আচ্ছা, এইটা আপনার হচ্ছে যেটা আপনার ডোমেইনটাও দেখেন যে মেয়াদ কতদিন আছে, কারণ এটা 1 বছরের জন্য নিলে এরপরে তো এক্সপায়ার হয়ে যাবে, আবার হোস্টিং এক্সচেঞ্জ করলে আবার এটা বেড়ে যাবে। আমি 1 বছরের জন্য নিয়েছি স্যার। সমস্যা নেই, আপনার হোস্টিং এর মেয়াদও দেখেন, তাহলে মেবি হয়তো কয় মাস আগে কিনছেন। স্যার
2.5 মাস বা 2 মাস হয়েছে। তাহলে আপনি যেটা করতে পারেন, ওদের নিচে সাপোর্ট যে সেন্টার আছে না, এখানে কল দিয়েন। ওদের দেখবেন নিচে সাপোর্ট সেন্টার আছে, এখানে কল দিয়েন। আচ্ছা আচ্ছা। আর এটা 1 বছরই থাকে আপনার হচ্ছে। ওদের দেখবেন সাপোর্ট সেন্টারে বা ওই যে ভিতর থেকে টিকেট ওপেন করা যায়, টিকেট ওপেন জি জি। করেন বা কল অপশন আছে, মানে 1 বছর কিনলে 1 বছরই থাকে। আমি একজন হোস্টের সাথে কথা বলবো। হ্যাঁ, একজন হোস্টের সাথে কথা বললেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো দেখেন এখান থেকে আমরা ভাইয়া ডোমেইন ভাইয়া হোস্টিং। ওদের সার্ভিসটা কিরকম? হ্যাঁ, এদের ভাইয়া সার্ভিস ওদের অনেক ভালো। সার্ভিসটা কিরকম? এদের সার্ভিস ভালো। আমি এক জায়গা থেকে এরকম ডোমেইন নেম আর হোস্টিং কিনেছিলাম, কিন্তু ওদের দেখা যেত 404 ওরকম সার্ভার নট ফাউন্ড আর ওরকম দেখাইতো। প্রায় আমার ইয়েটা হ্যাং, মানে কি বলবো, এটা নট ফাউন্ড দেখাইতো বাট এদেরটা আমার ভালো। সাইটটা। জি, এই যে আপনাদের মধ্যে ব্যাচে তো একজন কিনছেন, আসলে আপনার সাইট কেমন এইরকম কি 404 নাকি সবসময় দেখলে সার্চ দিলে দেখেন ওপেন আছে, বা কি অবস্থা আপনারটা? হ্যাঁ ঠিক আছে, মানে খুব দ্রুত ওপেন হয় এবং সার্ভিসটা ভালো। আমি নিজেও অফিসে ফোন দিয়ে কথা বলছি, ওনারা আমার কেনার সময় খুব হেল্প করছে। কিন্তু এই মেসেজটা আসছে 2 দিন আগে, এই জন্য আমি বুঝি না, একটু চিন্তায় পড়ে গেছি ওই হ্যাঁ, ওদের মেসেজটা সাথে কেন। কথা বলেন, কারণ আমি এই আচ্ছা ঠিক একজন আছে। হোস্টের কথা এই জন্য বললাম যে বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশে না, এদের সার্ভিস বাইরে থেকেও না, এরা অনেক ট্রাস্টেড এবং আপনার হচ্ছে ওদের সার্ভিস ভালো। ওদের লোডিং স্পিড, এই আচ্ছা আচ্ছা। সার্ভারে কখনো ডাউন টাউন থাকে না। তো এদেরটা অবশ্যই টাকাটাও নিতে কম পারেন। দেখতেছি, অন্যান্য জায়গায় 3,500 টাকা, মানে ইয়েটা আমার নেয় 31 আপু, সবকিছু আমার ডোমেইন আর হোস্টের মিলে। 3134 টাকা লাগছে, ডোমেইন 3134 টাকা হোস্টিং লাগছে। দিয়ে হ্যাঁ এরকমই আচ্ছা আচ্ছা লাগবে। এখন আবার দেখেন এই যে কুপন কোড আছে, এটা দিলে কিছুটা কমে যাবে। আচ্ছা আচ্ছা ওকে, কুপন কেনার সময় কুপন কোডটা অ্যাপ্লাই করেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তো যাই হোক, এখান থেকে হচ্ছে ধরেন কোন এক জায়গা থেকে ডোমেইন হোস্টিং কিনলাম। এখন ডোমেইন হোস্টিং কেনার পরে আপনার যেটা হবে, আপনার যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করেছেন, এখানে তো অ্যাকাউন্ট করতে হবে। সেই মেইলে দেখবেন কি আসবে, মেইল আসবে আসলে। ওকে, আমি যদি বলি তাহলে এখানে দেখবেন আমি এভাবে করে দেখাই, রাকিবুল ইসলাম ডট মি নামক, আমি অনেক আগে একটা ধরেন ধরেন আমি কোন একটা সি প্যানেল দেখাচ্ছি। যখনই আপনারা ডোমেইন হোস্টিং কিনবেন, তখন আপনাদের অবশ্যই এরকম একটা মেইল আসবে। তো সেখানে দেখবেন আপনাদের হোস্টিং এর যাবতীয় ইনফরমেশন থাকবে। হোস্টিং এ ঢোকার জন্য একটা লিংক, অথবা আপনার সাইটের নাম /cpanel এবং সেটার একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড থাকবে। সো আপনি আপনার এই সি প্যানেলের এই লিংকে ক্লিক করে অথবা সাইটের নেম /cpanel যে কোনো একটাতে গেলেই দেখবেন সি প্যানেলে লগ ইন করার অপশন এসেছে। সো এই যে ইউজার নেম পাসওয়ার্ড, বাট এটা এখন আর কাজ করবে না, এটা অনেক আগে যেহেতু কিনছিলাম ক্লাসের কারণে, দেখেন 2016 সালে, বাট এটা কিন্তু আর আমি রিনিউ করে রাখি নাই। সো এখন কাজ করবে না, বাট যখন ছিল তখন এই ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিলে কি করতো, এটা লগ ইন হয়ে যাবে। তখন এই সি প্যানেলে ঢুকে আমরা সাইট তৈরি করতে পারবো। তো আমি এখন দেখাবো এই যে wikibangla.net, এটা আমাদেরকে নেওয়া আছে। সো wikibangla.net/cpanel আমরা এভাবে লিখবো, অথবা ওরা এই যে লিঙ্কও দিবে, কারণ এখন wikibangla.net লিখলে কিন্তু আমরা কোনো সাইট পাবো না, কারণ আমাদের সি প্যানেল থেকে গিয়ে সাইটটা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে নিজেরাই আমরা তৈরি করব। এবং সেগুলোর স্টেপগুলো আমি এখানে আপনাদের গ্রুপে লিখে দিয়েছি। এই যে কি কি কাজ আমরা করব, প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, মানে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সাইট তৈরি করব, এরপরে আরো অনেক কাজ আছে, এগুলো আমরা করব। তো দেখেন wikibangla.net/cpanel দিলাম, চলে আসলো, অথবা ওই যে মেইলে যে লিংক আছে সেটাও আমরা দিতে পারবো। এটা যে ইউজার নেম দিব, এরপরে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে ক্লিক। আচ্ছা, এখানে আমার আইডি পাসওয়ার্ড হয়তো ঠিক নাই, আমি একটু এটাকে ইয়ে করি, মিউট করে আইডি পাসওয়ার্ডটা নিয়ে আসি। ওকে, দেখেন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, এরপর লগইন এ ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের পাসওয়ার্ড ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড, আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করে ফেললাম, বা যেটাকে বলা হচ্ছে সার্ভার। তো এইখান থেকেই আমরা এখন কি করব, আমাদের সাইটটাকে তৈরি করব। এবং তখন এই সাইটের মধ্যে ঢোকার জন্য কিন্তু একটা আইডি পাসওয়ার্ড হবে, এবং এই আর্টিকেলগুলো বা সবকিছু আমরা সাইটেই পাবলিশ করি। বাট সি প্যানেলের মধ্যে কাজ কম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শুরুতে কাজ এটার মধ্যেই। কারণ আমরা
যখন ডোমেন হোস্টিং কিনবো তখন হোস্টিং এর জন্য এই যে সি প্যানেলের অ্যাক্সেস আমরা পাবো। তো সি প্যানেলে লগ ইন করলাম, আর wikibangla.net লিখলে তো আমার কোনো সাইট আসতেছে না, কারণ এই নামে কোনো সাইট নেই, মাত্র ডোমেন হোস্টিং কেনা হয়েছে। তো সাইট তৈরি করার জন্য আমরা কোথায়, সি প্যানেলে আসলাম, এখান থেকে সফটওয়্যার নামক একটা অপশন আছে, দেখেন এই যে সফটওয়্যার, এটার মধ্যে কোথায় যাব, সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। তো আমরা সফটাকুলাস অ্যাপ ইনস্টলারে গেলাম, সফটওয়্যার থেকে কোথায়, সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। এখান থেকে আপনি বিভিন্নভাবে ওয়ার্ডপ্রেস, জুমলা, বিভিন্নভাবে সাইট তৈরি করা যায়, বাট আমরা করব ওয়ার্ডপ্রেসের থ্রুতে। ওয়ার্ডপ্রেস যেহেতু খুবই জনপ্রিয় একটা মাধ্যম, এবং এইটা থেকে আমরা কোনো কোডিং নলেজ না জেনেই আমরা কি করে ফেলতে পারবো, সাইট তৈরি করে ফেলতে পারবো। ইনস্টলে গেলেও হবে, অথবা আমরা বাম পাশে ব্লকসে গেলাম, ব্লকস থেকে কিভাবে করব, ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করলাম, এরপরে যে ওয়ার্ডপ্রেস অপশন আসলো, আমরা ইনস্টল নাওয়ে গেলাম। তো দেখেন ইনস্টল নাওয়ে যাওয়ার পরেই এখন আমাদের এখানে কিছু ইনফরমেশন দিয়ে আমাদের সাইটটাকে ইনস্টল করতে হবে। তো যেমন HTTPS, আমরা আমাদের সাইটের শুরুতে HTTPS ফরম্যাটও নিতে পারি, বা HTTPS সাথে www ফরম্যাট কিন্তু দুইটা, কিন্তু এখানে দেখাচ্ছে চারটা। যদি আপনার SSL কেনা থাকে তাহলে আপনি নিচের দুইটার একটা, মানে JS সহ www অথবা www ছাড়া, আর SSL কেনা না থাকলে এই দুইটার মধ্যে যে কোনো একটা, www সহ বা ছাড়া। তো আমরা ধরেন এইটাই দিলাম, ওকে, যে আমি www নিলাম না, ধরেন দুইটার মধ্যে SSL কেনা থাকলে দুইটার মধ্যে যেটা দেন সেটাই বেটার। তো আমরা www ছাড়াই নিলাম, ডোমেন নেমটা যেন শর্টই থাকে। এরপরে যে আমাদের যে ডোমেন নেম সেটা আছে, আর ইন ডিরেক্টরিতে কোনো কিছু থাকলে কি করতে হবে, সেটা মুছে দিতে হবে। কারণ মুছে না দেওয়া মানে হচ্ছে, ইন ডিরেক্টরি বলতে একটা ফোল্ডার, তখন আমাদের সাইটটা এই সার্ভারের এখানে WP লেখা থাকলে তার মানে WP ফোল্ডারের মধ্যে ওপেন হবে। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমার এই সাইটটা মূল সার্ভারের মধ্যে থেকে ওপেন হবে। তো এই জন্য এখানে কোনো কিছু থাকলে মুছে দিব। ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন, তো এটাই থাক। এরপরে এখানে দেখাচ্ছে সাইট নেম, মাই ব্লগ। সাইট নেমে কি করব, আমার যে সাইটের নাম আমরা সেটাই লিখে দিব। এবং আমার কিন্তু দুইটা ওয়ার্ড, উইকি বাংলা। তো আমি এখানে এই যে আগে লিখছিলাম জন্য সাজেশনে চলে আসলো উইকি স্পেস বাংলা, এবং দুইটারই ক্যাপিটাল লেটার প্রথমটা দিলাম, কারণ ওই যে ওইখানে এক্সাম্পল দেখাচ্ছিল। আর এখানে দিতে হবে সাইট ডেসক্রিপশন। সাইট ডেসক্রিপশন বলতে সাইটের একটা স্লোগান, প্রতিটা বিজনেসে যেমন একটা স্লোগান থাকে, এইখানেও আমরা এরকম দিব। আমি দিলাম দ্য বাংলাদেশি এনসাইক্লোপিডিয়া। এবং দেখেন, কারণ ডোমেনের নামটা কিন্তু রোবোটিক ফরম্যাটে, এখানে দিলাম আমরা হিউম্যান ফরম্যাটে, মানে উইকি বাংলা এভাবে স্পেসিং সহ। আর এখানে দ্য আলটিমেট বাংলাদেশি এনসাইক্লোপিডিয়া, এটা সাইটের ডেসক্রিপশন। আমি এই জিনিসটা একটু দেখাই, আমরা যদি দেখেন জুইসার কিং বা এগুলোতে যাই, এই যে উপরে কার্জার নিলেই দেখেন দেখাচ্ছে যে, বা আমরা যদি ধরেন এখানে গেলাম, বিভিন্ন সাইটে আমরা জাস্ট যাই, দেখেন এই যে এই সাইটটা সুন্দর মতো ফরম্যাট করা আছে, একদম কার্ডিনালি দেখাচ্ছে জুইসার নেশন। দেখেন সাইটের নাম যেটা, এই যে সাইটের নাম যেটা, সেটা আমরা এই যে হোম পেজে গিয়ে এটাকে বলা হয় টাইটেল ট্যাগ। এখানে কার্জন নিলেই দেখতে পাচ্ছি জুইসার নেশন, এই যে আমরা যেভাবে দিয়েছি জুইসারের যেটা বড় হাতের স্পেস নেশন, এরপরে হাইপেন, মানে যেটাকে টাইটেল সেপারেটর বলা হয়, ড্রিঙ্ক স্মার্ট, কমা লাইভ ওয়েল, ওকে লিভ ওয়েল। তো দেখেন এখানে সুন্দর মতো করে কি করছে, যে তারা একটা স্লোগান দিয়েছে, আর নিচে তো ডোমেন। তো আমাদের সাইটেও এরকম করে শো করবে, যার কারণে আমরা কি করলাম, এখনই ইনস্টল করার সময় সাইটের নাম, এরপর একটা টাইটেল সেপারেটর থাকবে, এরপর দ্য আলটিমেট বাংলাদেশি এনসাইক্লোপিডিয়া। এরকম আমার বিজনেসের স্লোগান, আমরা আমাদের মতো করে দিতে পারি। তো আমরা দিলাম সাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওকে, এটা রাখলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি এদিক থেকে আর একটু ডান পাশে দেখাই, অ্যাডমিন অ্যাকাউন্ট বলতে এই সাইটে যখন লগ ইন করবো তখন একটা ইউজার নেম, এখানে ডিফল্ট ভাবে অ্যাডমিন থাকে, আমরা এটাকে বাদ দিয়ে আমরা আমাদের মতো করে একটা ইউজার নেম দিতে পারি সাইটে ঢোকার সময়। আর পাসওয়ার্ডের জায়গায় আমরা একটা পাসওয়ার্ড দিব, দেখেন টাইপ করলে দেখা যাচ্ছে। তো আমি এটাকে হাইডে ক্লিক করি, তাহলে আপনারা কেউ এটা দেখতে পারবেন না। আমি এখন এখানে পাসওয়ার্ড দিব। আচ্ছা বলেন তো, এই ইউজার নেম পাসওয়ার্ডটা কিসের ইউজার পাসওয়ার্ড?
হ্যাঁ, এই ইউজার নেম পাসওয়ার্ড যে দিলাম এটা হচ্ছে সাইটের মধ্যে ঢোকার সময়, কারণ এই যে সি প্যানেলে, সি না না, সি প্যানেলে, প্যানেলেরটা দিয়ে তো আমরা সি সি প্যানেলে প্যানেলে। ঢুকেছিলাম, এটা তো সি প্যানেলের না। আমরা সি প্যানেলে তো আগে, সেটা তো আমার মেইলেই ডোমেন হোস্টিং কেনার পরে দিয়ে দিবে কোম্পানি। আমি যেটা ওয়ার্ডপ্রেস এর জন্য যেটা ইয়ে করতেছি সেটার জন্য। জি জি, আমরা যে সাইটটা তৈরি করতেছি সেই সাইটে লগ ইন করার জন্য এই যে সাইটে আমরা সি প্যানেলে ঢোকার সময় তো ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল দেই, আর সাইটে ঢোকার সময় সাইটের নেম স্ল্যাশ কি করবো wp ড্যাশ অ্যাডমিন। ওকে, এইভাবে লিখবো। এভাবে লিখলে তখন দেখবেন এখানে ইউজার নেম, এই যে পাসওয়ার্ড অপশন আসলো, এই যে এই সাইটের মধ্যে ঢোকার জন্য আমরা যেটা দিচ্ছি সেটা, তখন ওইটা দিয়ে ঢুকতে হবে। এই যে আমি এখানে উইকি বাংলা আর পাসওয়ার্ড আমার মতো দিয়েছি এটা। ডিফল্ট এমনিতে একটা ওই ডোমেন নেমে একটা মেইল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, রাখেন। নেক্সট টাইমে চাইলে ওয়েব মেইলে গিয়ে এই মেইলেও ঢুকতে পারবেন। সাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কোনো একটা থিম চাইলে আপাতত একটা সিলেক্ট করতে পারেন, পরে আমরা থিম চেঞ্জ করতে পারবো। আমি ধরেন এমনিতেই এই কোনো একটা থিম কি করলাম, সিলেক্ট থিম, মানে কোনো একটা এক্সাম্পল থিম আমি এখান থেকে সিলেক্ট করলাম, পরে আমরা থিম চেঞ্জ করে ফেলবো। থিম বলতে সাইটের দেখতে কেমন হবে লেআউটটা, কন্টেন্টগুলো এই যে যেমন এর একটার নিচে একটা বা কিভাবে সাজানো থাকবে, সেই এগুলোর জন্য আমরা একটা থিম সিলেক্ট করলাম। আর নিচে আমি আমার মেইলটাই ধরেন দিয়ে দিলাম, যে নেক্সট টাইমে কোনো আপডেট আসলে সব এই মেইল, আমার পার্সোনাল এই মেইলে আসবে। এরপর ইনস্টল দিলাম। ইনস্টল দিলেই এখন আমাদের কি হতে থাকবে দেখেন, সাইট তৈরি হচ্ছে। আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি কত সহজে আমরা এই যে একটা সাইট অলরেডি তৈরি করে ফেললাম। এই যে wikibangla.net, এই সাইটে গেলেই দেখতে পারবেন। আর সাইটে লগ ইন করার নিয়ম কেমন সেটাও বলতেছে, /wp-admin আবার স্ল্যাশ, এই লাস্টে স্ল্যাশ দিলেও হয়, না দিলেও হয়। এই যে দেখেন এই সাইটটা আমরা তৈরি করে ফেলেছি, বাট এটার থিম চেঞ্জ করে অনেক সুন্দর করবো। এবং এই যে কার্জার যদি নেই, দেখেন কি করতেছে, ওই যে উইকি বাংলা ড্যাশ, এই যে দা আলটিমেট, আচ্ছা এটাই মেবি আমাদের ওই যে দা আলটিমেট বাংলাদেশি এনসাইক্লোপিডিয়া, দেখেন আমাদের এটা পুরা দেখাচ্ছে। সো আমাদের সাইট তৈরি ডান। এখন আমরা সাইটে লগ ইন করবো। সো কি লিখবো, .net এর শেষে /wp-admin। এরপরে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আমরা কি করব, এখন লগ ইন করবো। তো দেখেন আমরা আমাদের সাইটে লগ ইন করে নিয়েছি। ওকে, তো আমরা আমাদের সাইটে লগ ইন করে নিলাম। আচ্ছা একটা মিনিট, আবার কে জয়েন রিকোয়েস্ট দিল। ওকে, তো আমরা আমাদের সাইটটাকে এখান থেকে তৈরি করে নিলাম এবং আমরা আমাদের সাইটে লগ ইন করলাম। এই সাইটের ভিতরে ঢুকে আমাদেরকে যাবতীয় কাজগুলো আসলে করতে হবে। তো আমরা একটু বেসিক ওভারভিউ দিয়ে নিই আমাদের সাইট সম্পর্কে। এখানে দেখেন পোস্ট অপশন আছে, এখান থেকে অল পোস্টের মধ্যে গেলে সাইটে যত আর্টিকেল পোস্ট করব একবারে সবই দেখতে পারবো, বা এখান থেকে যে কোনো আর্টিকেল গিয়ে এডিটও করতে পারবো। ডিফল্ট ভাবে একটা আর্টিকেল পাবলিশ করা আছে যেটার নাম হ্যালো ওয়ার্ল্ড, অবশ্যই এটা আমরা পরে ডিলিট করে ফেলবো, ট্র্যাশে দিয়ে ডিলিট, কারণ এটা তো আমরা পাবলিশ করে নেই, এটা সাইট ওপেন হওয়ার সাথে সাথে সব জিনিসই একটা একটা করে ক্রিয়েট হয়ে যাবে, আদারওয়াইজ তো সাইটের লেআউট বোঝা যাবে না। এরপরে যে পোস্ট থেকে অল পোস্ট বললাম, অ্যাড নিউ বলতে নতুন করে পোস্ট আমরা দিতে পারবো এখানে এসে, বা এই যে অ্যাড নিউ এ গিয়ে আমরা নতুন পোস্ট এখান থেকে কিভাবে করব, হেডিং টেডিং এইভাবে দিয়ে, তো আমরা সেটাও দেখব। ক্যাটাগরি বলতে হচ্ছে আমরা বিভিন্ন ক্যাটাগরি তৈরি করতে পারবো। ডিফল্ট ভাবে একটা ক্যাটাগরি দেখেন তৈরি হয়ে আছে, আনক্যাটাগরাইজ ক্যাটাগরি, মানে কোনো নামই নাই, বেনামি ক্যাটাগরি। বাট আমরা যখন সাইট তৈরি করব তখন এই যে এভাবে বিভিন্ন ক্যাটাগরি আমরা তৈরি করে নিব। এটা যেমন ব্লেন্ডার্স এর ক্যাটাগরি, এটা ধরেন হেলথ এর ক্যাটাগরি বা ফুডের ক্যাটাগরি। ওকে, সো এইখানে যেমন আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছি, কম্প্যারিজন মানে একটা ভার্সেস আরেকটার ক্যাটাগরি, বা এখানে রিভিউজ এর ক্যাটাগরি, এখানে রেসিপি। সো এই টাইপের আমরা ক্যাটাগরি তৈরি করে নিব, ওই ক্যাটাগরিতে শুধু ওই টাইপের আর্টিকেল পাবলিশ করব।
বাট এখানে আছে আনক্যাটেগরাইজ ক্যাটাগরি, কারণ এরা তো আর জানে না আপনি কি নিয়ে সাইট করবেন, তো এই জন্য একটা নামই দিয়েছে বেনামি ক্যাটাগরি। বাট এইটাকে আমাদের প্রথমটাকে এডিট করে আমরা ওই যে যদি রাইস কুকার, ফ্রাই প্যান যেগুলো নিয়ে কাজ করব তার মধ্যে যে কোনো একটাই দিব। আমি উইকি বাংলা ডট নেট ধরেন নিয়েছি, বিভিন্ন ইনফরমেশন দিব অ্যাডসেন্সের জন্য। ধরেন একটা ক্যাটাগরিতে এডুকেশন থাকবে, একটাতে টেকনোলজি থাকবে, একটাতে ধরেন হেলথ থাকবে। তো আমি অনেকগুলো ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা নামে এটাকে রূপান্তর করে নিব, বাকি ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। ট্যাগের কোনো দরকার হয় না, মিডিয়ার মধ্যে বিভিন্ন ইমেজ ভিডিও থাকবে, কিছু কম্পালসারি পেজের দরকার হয় আমাদের, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ওকে, প্রাইভেসি পলিসি, এই টাইপের কিছু পেজ আমরা এখান থেকে তৈরি করে নিব। কমেন্টস করলে এখানে দেখতে পারবো। অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা থিম টিম কাস্টমাইজ, উইজেট, মেনু এগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, সো আমরা এই কাজ প্লাগইনস এর মধ্যে আমরা গিয়ে বিভিন্ন টাইপের প্লাগইনস ইনস্টল করতে পারবো। ইউজারের মধ্যে গিয়ে আমরা নতুন কোনো ইউজার কি করতে পারবো, অ্যাসাইন করতে পারবো, মানে আমার এই সাইটে কাজ করার জন্য অন্য কোনো ইউজার অ্যাড করতে পারবো। টুলস এর মধ্যে গিয়েও কিছু কাজ আছে, সেটিংস এর মধ্যে, এগুলো আমরা সবই শিখবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। তো এটা হচ্ছে আমাদের সাইটের ড্যাশবোর্ড, মানে ক্লিক করে আবার সেটিংস এর হোম পেজে এখানে ব্যাক আসলাম। তো যাই হোক, এখানে আসার পরে এখন আমাদের প্রথম কাজটা কমপ্লিট, যে আমরা কি করেছি, সাইটটাকে তৈরি করে ফেলেছি। এখন আমরা যাব হচ্ছে ডিসকারেজ ইন্ডেক্সিং, মানে আমরা এই মুহূর্তে সাইটটা তো তৈরি করেছি, বাট সাইটটাকে কি করব, গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আমরা এটাকে লুকায় ফেলবো। কারণ কেন, কারণ এখন তো আমাদের সাইটটা টোটালি আনঅপটিমাইজ অবস্থাতে আছে। এটা আসলে আমরা যদি বলি তাহলে হচ্ছে এই অবস্থায় কিন্তু সার্চ ইঞ্জিনগুলো দেখলে আমাদের একটা মিনিট, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই সাইটটাতে যেটা হবে যে মেইনলি আপনার একটা মিনিট, সো যেটা বলতেছিলাম, আমরা মেইনলি আমরা হচ্ছে ডিসকারেজটা হচ্ছে যেন সার্চ ইঞ্জিন এইটাকে এখন খুঁজে না পায়,
ইন্ডেক্স যেন না করে, কারণ শুরুতে তো আমাদের সাইট মাত্র তৈরি করেছি, এটা আনঅপটিমাইজ অবস্থাতে আছে। তো এই অবস্থায় ইন্ডেক্স নিলে দেখা যাবে যে আমাদের মেইনলি যেটা হবে যে সাইটের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়। বাট আমরা সাইটটাকে সুন্দর করে সাজানো গোছানোর পরে কিছু কন্টেন্ট পাবলিশ করব। আমাদের সাইটে তো বিভিন্ন কি করতে হবে, এই যে ফেভিকন উপরে যেটা থাকে এটাকে ফেভিকন বলা হয়, ফেভিকন দিব, লোগো দিব, এই জিনিসগুলো এভরিথিং সবকিছু ঠিকঠাক করার পরে দেন কিছু কন্টেন্ট পাবলিশ করার পরে দেন আমরা ওই ডিসকারেজটা উঠাই দিয়ে ইন্ডেক্সিং করব। তো ডিসকারেজ কিভাবে করব এখন আমরা একটু দেখি। ডিসকারেজ করার জন্য আমাদের সাইটের মধ্যে আমরা যাওয়ার পরে কোথায়, যে ডিরেক্ট সেটিংসে যাব, সেটিংস থেকে রিডিং, মানে সাইটটাকে যেন কেউ রিড করতে না পারে সার্চ ইঞ্জিনের রোবটটা, এই জন্য আমি ডিসকারেজে ক্লিক করব। এরপরে কি সেভ চেঞ্জেস এখানে করে আমরা ডিসকারেজ করে দিলাম, মানে ডিরেক্ট সাইটের নেম www.wikipedia বা উইকি বাংলা.net দিয়ে সার্চ করলে পাবে, কিন্তু গুগলে যদি কেউ এই যে এইভাবে জুইসার ল্যাব লিখে গুগলে সার্চ করে তাহলে কিন্তু পাওয়া যাবে না। বাট এটাকে কিন্তু পাওয়া যাবে, দেখেন জুইসার ল্যাবকে পাওয়া যাচ্ছে, মানে এটা গুগলে ইন্ডেক্স আছে। কিন্তু আপনি যদি উইকি বাংলাকে এভাবে সার্চ করেন তাহলে এখন পাবেন না, কারণ ওইটা ইন্ডেক্স নাই। বাট www. এভাবে লিখলে তো ওপেন হবে। তো আমরা ডিসকারেজ করে দিলাম। এরপরের অপশন যদি আসি সেটা হচ্ছে থিম ইনস্টলেশন। থিম ইনস্টলেশনের মধ্যে আমরা যদি ফ্রি থিমের দিকে যাই, আমরা কোন সাইট আসলে কি টাইপের থিম নিয়ে কাজ করতেছে এগুলো আমরা চাইলে কি করতে পারবো, এই যে এটাকে কপি করে নিয়ে সাইটের নেম কপি করে নিয়ে ডব্লিউপি থিম ডিটেক্টর, ডব্লিউপি থিম ডিটেক্টর এগুলোর মধ্যে ওকে এভাবে আমরা দিলে ডব্লিউপি থিম ডিটেক্টরের মধ্যে এটা ফেললে এই যে দেখাচ্ছে যে এটা কোন থিম দিয়ে তৈরি, এটা হচ্ছে একটা প্রিমিয়াম টাইপের। ওকে, বা এরকম আমরা আরো বিভিন্ন যে সমস্ত সাইট টাইট আছে এইগুলোকে আমরা কি করতে পারি, ডব্লিউপি থিম ডিটেক্টর এগুলোর মধ্যে ফেলে দেখতে পারি যে এগুলো ওয়ার্ডপ্রেসের কি টাইপের থিম দিয়ে তৈরি, বা আরো কি কি প্লাগইন ইউজ করছে যেগুলো আমরাও করব, ডব্লিউপি স্মাশ, ইয়োস্ট। ওকে, তো এইখান থেকে আর কি থিম বোঝা যায়। তবে ফ্রির মধ্যে এখন বর্তমানে দুইটা থিম হচ্ছে বেস্ট, এক হচ্ছে জেনারেট প্রেস আর একটা হচ্ছে আপনার অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা অথবা জেনারেট প্রেস। এছাড়া পেইড অনেক থিম আছে, রিহ্যাব আছে, ফোকাস ব্লগ আছে। বাট আমরা জেনারেট প্রেস এগুলোও পেইড, বাট এটা ফ্রিতেই ম্যাক্সিমাম সুবিধাগুলো দেয়, চাইলে পেইডও করা যাইতে পারে, পেইডে কিছু বাড়তি সুযোগ সুবিধা বা অপশন থাকে। এই যে এটা দেখেন অ্যাস্ট্রা দিয়ে করা, আমরা মাত্রই যেটা বলতেছিলাম অ্যাস্ট্রা, এবং এটাকে হচ্ছে ধরেন জাস্ট যেটা বললাম আমরা ফ্রিতে এটা পেতে পারি। সো আমরা এই যে juicerNation.com যেটা দেখলাম অ্যাস্ট্রা নামক যে থিম সেটা দিয়ে করা। তো আমরা হচ্ছে এরকম করে আমরা কি করব, আমাদের সাইটের মধ্যে যাই, আমরা যেহেতু থিম ইনস্টলেশনের কথা বললাম এখান থেকে আমরা নতুন থিমের জন্য চলে যাব অ্যাপিয়ারেন্সে, বা এই যে ড্যাশবোর্ড থেকেও ব্যাক আসতে পারি। এই যে কোথায় যাব, থিমের জন্য অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিমে গিয়ে এই মুহূর্তে আমাদের এই থিমটা এই যে 2021 এটা ইনস্টল করা আছে। বাট আমরা অ্যাড নিউ এ যাচ্ছি, অ্যাড নিউ এ গেলেই এই যে এখানে পপুলার থিমের মধ্যে এই যে দেখেন অ্যাস্ট্রা আছে, এই যে এদিকে জেনারেট প্রেস আছে। তো আমরা অ্যাস্ট্রা বা জেনারেট প্রেস কিছু একটা নিতে পারি, অথবা এখান থেকে যদি কেউ নিজে থিম কোডিং করে বানায় ডেভেলপার তাহলে সেটা আপলোডও করে নেওয়া যায়, অথবা অন্য কোথাও থেকে কিনে ডাউনলোড করেও আপলোড করা যায়, যেমন থিম ফরেস্ট বিভিন্ন জায়গা থেকে। তবে এখান থেকে কোনো থিমের নাম জানলে বা কোনো বিশেষ টাইপের থিম চাইলে সেটাও সার্চ দিয়ে বের করা যায়, ফেভারিট বা লেটেস্ট বা নতুন মার্কেটে এসেছে এমন। বাট আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল করার পরে এই যে অ্যাক্টিভেট,
তো এখন আমাদের সাইটটায় আমরা ড্যাশবোর্ডে প্রয়োজনে ব্যাক যাই। তো আমরা নতুন থিম ইনস্টল করে নিলাম, যেটা আমরা এদিক থেকে দেখতে পারবো, কারণ এটা তো জাস্ট লেআউট আসবে, এখানে কোনো কন্টেন্ট আসবে না। দেখেন এখন এরকম হয়েছে, পোস্টগুলো নিচে নিচে থাকবে। তো আমরা থিম চেঞ্জ করে নিলাম সাইটের। এরপরে যদি আমরা দেখি পারমালিঙ্ক সেটআপ। ওকে, পারমালিঙ্ক সেটআপ কি? পারমালিঙ্ক জিনিসটা কেউ বুঝেন? পারমালিঙ্ক হচ্ছে এই যে আমার প্রতিটা আর্টিকেল পাবলিশ করলে সেগুলোর লিঙ্কটা কেমন হবে, এই লিঙ্কটা হচ্ছে পারমালিঙ্ক। যেটা আমরা বলেছি সবসময় লিঙ্ক হবে আমার কিওয়ার্ডের যেরকম, সেই কিওয়ার্ড দিয়ে, এবং এইটা এই ফরম্যাটে। কিন্তু আমরা যদি ডিফল্ট ভাবে দেখি আমাদের সাইটে এই মুহূর্তে ডিফল্ট ভাবে একটা কন্টেন্ট পাবলিশ আছে, এটার নাম হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি যাই, দেখেন ফরম্যাট আছে ডট নেট, এরপর সাল, মাস, তারিখ, এরপর হ্যালো ওয়ার্ল্ড। বাট আমরা তো এরকম চাই না, এতে ইম্পর্টেন্ট জায়গাটা দেখেন এটা নষ্ট করে ফেললো। বাট কেউ তো তারিখ ডেট এগুলো দিয়ে সার্চ করবে না। আমাদের দরকার যে ডট নেটের পরে যেন আমার মূল কিওয়ার্ডটা আসে, বা হেডিং এ তো আমরা কিওয়ার্ডগুলো ইউজ করি এগুলো। তো এইটাকে বলা হচ্ছে পারমালিঙ্ক সেটআপ। সো এই জন্য আমরা সেটিংসে আসবো, এখান থেকে এই যে পারমালিঙ্ক অপশন আছে সেখানে যাব। এখান থেকে আমরা কি করব, ডে অ্যান্ড নেম না, আমরা যাব পোস্ট নেম। পোস্ট নেম থেকে আমরা এটা দিয়ে এরপরে সেভ করে দিব। কি করব, পোস্ট নেম। এখন যদি আমরা এটাকে রিলোড দিয়ে দেখি বা এতে ক্লিক করে, এখন আমরা হ্যালো ওয়ার্ল্ডে গেলাম। এখানে দেখেন ডট নেট এর পরেই হ্যালো ওয়ার্ল্ড, বা হেডিং এ যেটা আছে ওই যে আমাদের কিওয়ার্ড গুলো থাকবে, এবং কোনো কিছু বাড়তি আগে পিছে থাকলে সেগুলোকেও এডিট করে মানে কাস্টমাইজ করে চেঞ্জ করা যাবে। বাট সেটা না দিলেও ডিফল্ট ভাবে অপটিমাইজ হয়েই আসবে সাইটের পরে এরকম নেম। সো আমরা পারমালিঙ্ক সেটআপটা করলাম। আচ্ছা, আর একটা অপশন আমরা এটা দেখি, দেখে আজকের মতো আসলে শেষ করে দিব। এটার নাম হচ্ছে অ্যাক্টিভেট অ্যাকিসমেথ। অ্যাকিসমেথ হচ্ছে একটা অ্যান্টি স্প্যাম প্লাগইনস, যেটা বিভিন্ন ভাইরাসের হাত থেকে আমাদের সাইটটাকে বাঁচাবে। অনলাইনে যে সমস্ত ভাইরাস অনেক সময় ছাড়া হয় বা অ্যাটাক করে, তো অ্যাকিসমেথ একটা হচ্ছে অ্যান্টি স্প্যাম প্লাগইন, যেটা ডিফল্ট ভাবেই সব সাইটে দেখা যায় ইনস্টল হয়ে থাকে। আমরা যদি প্লাগইনসে যাই, প্লাগইনস থেকে অ্যাড নিউ, নতুন প্লাগইন ইনস্টল করতে পারি, বা প্লাগইনসে ক্লিক করলে দেখতে পারবো কি কি প্লাগইন আছে। এই যে অ্যাকিসমেথ অলরেডি কি ইনস্টল করাই আছে, অ্যাক্টিভেট করতে হবে হ্যালো ডলি নামক আরেকটা, বা প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ এও যেতে পারি। গেলে এই যে অ্যাকিসমেথ ইনস্টল করাই আছে, ইনস্টল করা না থাকলে ইনস্টল নাও দেখাইতো। আমরা এটাও ইনস্টল করে নেই। এই ক্লাসিক এডিটর হচ্ছে পোস্ট করার সময় যেন একটা সুন্দর ফরম্যাট আসে। ওকে, বাট অ্যাকিসমেথের কথা এখন আমরা বলতেছিলাম। অ্যাকিসমেথটাকে আমরা অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করার পরে এটাকে আবার শুধু অ্যাক্টিভেট করলেই কাজ করে না, অন্যান্যগুলো অ্যাক্টিভেট করার সাথে সাথেই কাজ করে। এটাকে অ্যাকিসমেথকে অ্যাক্টিভেট করার পরে আবার সেট আপ ইওর অ্যাকিসমেথ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকিসমেথ.com এ আমাদের নিয়ে যাবে। এখানে এখন আমরা একটা অ্যাকাউন্ট করব, করে একটা কি পাবো, এপিআই কি পাবো, ওই যে কিওয়ার্ড এভরিওয়্যার এর মতো। তখন সেই এপিআই কিটা এনে এখানে বসিয়ে এরপর কানেক্ট উইথ এপিআই কি, মানে এপিআই কি দিয়ে ভেরিফাই করলে তখন কাজ করা শুরু করবে। তো এটা মূলত যে কিনে এপিআই কি নিতে হয়, বাট আমরা এই যে পার্সোনাল অপশনে গিয়ে ফ্রিতেও এপিআই কি নিতে পারবো। এই জন্য গেট পার্সোনাল, এখানে এই যে মাস্টার কার্ডের অপশন চাচ্ছে, এখানে $36, এটাকে আমরা বামে টেনে এনে $00 করে দিব। তখন দেখেন মাস্টার কার্ডের অপশন যাবে না, শুধু ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, সাইটের লিঙ্কটা দিব। এরপর সবগুলোকে সিলেক্ট করে কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশনে ক্লিক করব। এখানেও আমাদের দেখাবে, পাশাপাশি আমার মেইলে একটা এপিআই কি যাবে বা একটা কোড যাবে। সেই কোডটাকে কপি করে জাস্ট কি করতে হবে, এই যে এখানে বসাইতে হবে। বা এটা যদি কোনোভাবে মনে না থাকে, সেটিংসে আবার, সেটিংসে না, কোথায়, প্লাগইনসে আবার চলে যাব। প্লাগইনস থেকে এই যে অ্যাকিসমেথটা এখন দেখেন অ্যাক্টিভেট করা, কিন্তু ওই যে কোড কিন্তু এখনো বসাই নাই। এই জন্য কোথায়, সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এই যে ম্যানুয়ালি এন্টার অ্যান এপিআই কি, এখানে আমরা এপিআই কিটা দিয়ে, ধরেন এপিআই কি এরকম থাকলো, দিয়ে কানেক্ট উইথ এপিআই কিতে ক্লিক করে দিব। তো এই কয়েকটা অপশন আজকে আমরা দেখলাম, বাকিগুলো নেক্সট ইয়েতে দেখবো, কারণ এগুলো দেখলে একদিনে হয়তো এত মনে থাকবে না। তো শুরুতে জাস্ট কি করলাম, ডোমেন হোস্টিং কিনলাম। ডোমেন হোস্টিং কেনার পরে আমার মেইলে
হোস্টিং এর অ্যাক্সেস দিয়ে দিল, ওই যে ইউজার পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করলাম। সেখানে গিয়ে কি করেছিলাম, ওই যে সফটওয়্যার নামক অপশনে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, সেখানে ক্লিক করে সাইটের নেম টেম এগুলো দিয়ে আমরা ইনস্টল করে ফেললাম। এরপরে ওয়েবসাইট ইনস্টলের পরে ডিসকারেজ করে দিলাম যেন ইন্ডেক্স না হয়। নতুন যে কোনো থিম যেমন এক্সট্রা করলাম। এরপর পারমালিঙ্ক সেটআপ করলাম, এই যে পারমালিঙ্ক সেটআপ করলাম। পারমালিঙ্ক কি এটাও বুঝলেন। এরপর একটা জাস্ট প্লাগইন, অ্যান্টি স্প্যাম প্লাগইন, সেটাকে আমরা ইনস্টল করে আবার অ্যাক্টিভেট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপরে সেই কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটাকে, তাহলে সেটা সঠিকভাবে কাজ করবে। শুধু ইনস্টল করে অ্যাক্টিভেট করলেই কাজ করবে না। আরেকটা অপশনও চাইলে দেখতে পারি, সেটা হচ্ছে রিনেম আনক্যাটেগরাইজ ক্যাটাগরি। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসেই দেখব। সো এইটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, ডোমেইন হোস্টিং কেনা থেকে সাইট না। তৈরি করার পর্যন্ত কি বুঝতে পারেন নাই সেটা Hello, বলতে ভাইয়া। পারেন। জি হ্যালো ভাইয়া। জি। না, বোঝার ক্ষেত্রে প্রবলেম ছিল না, কিন্তু এটা হচ্ছে এটা কি পেইড পেইড ইয়ে কোনটা আমরা যে Akismet? ওয়ার্ডপ্রেসের যে না, এই থিমটা কি পেইড নাকি এসটা ফ্রি? হচ্ছে না, এইখানে আমরা যতগুলো পাচ্ছি সবগুলোই ফ্রি, কিন্তু এটার আবার প্রিমিয়াম ভার্সন আছে। আপনি চাইলে এটার ওই ভিতরে গিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন, সেই ক্ষেত্রে আরো কিছু বাড়তি অপশন দিবে। বাট ওয়ার্ডপ্রেসের মধ্যে যত থিম আছে সবই আমরা ফ্রিতে নিতে পারবো। হ্যাঁ, এই যে আমি ওয়ার্ডপ্রেসের যে ইয়েগুলো যে ইউজ করতেছে, ফাংশনগুলো ইউজ করতেছে, সেগুলো তো টেনে টেনে আমাকে নিয়ে আসতে হইতেছে। তারপর হচ্ছে যে আমি এগুলো কোনটা কোনটা চাই সেগুলো ওইভাবে, কিন্তু জি। আমি এইভাবে একদম হতে পারে না যে আমার যেরকম আমরা থিম ফার্স্টে দেখি যে পুরোপুরি রেডি করা, তখন আমি আমার মতো পোস্ট বা কিভাবে দিয়ে আমি সাজা নিব, ওরকম হতে পারে না। না, এইখানে আসলে ওরকম নাই। থিম ওরকম ফরেস্ট কোনো থেকেও পেইড কিন্তু আপনার কেনার পরে দেখা যায় ওটা তো কমপ্লিট করা থাকে। আবার আপনার হচ্ছে এইখানে Set আপনাকে করে নিতে হবে। হ্যাঁ, এখানে আসলে নিজের করতে হবে, থিমটাকে কাস্টমাইজ করে সেট করে নিতে হবে। এখানে ওরকম থাকে না, এবং ওই রকম আচ্ছা, সবচেয়ে নেওয়াটাও বেস্ট ঠিক না, কারণ ওই রকম নিলে ধরেন আপনি নিছেন, ওইটা আরেকজনও কিনে নিছে, সে সেম ভাবেই আরেকজনকে রেখে দিল, তো সাইটগুলো কপি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, ঠিক আছে। বাট এখানে খুবই ইজিতে দেখবেন, আমরা যখন করব পোস্ট দিব করব খুবই ইজি। ওয়ার্ডপ্রেসে আমাদের কোনো কোডিং টোডিং কোনো কিছুই লাগবে না। আচ্ছা, ঠিক আছে। জি, আর কারো কোনো স্যার, এই টপিকস নিয়ে কোশ্চেন থাকলে বলেন। জি স্যার, হ্যাঁ, আমি তো একটু সমস্যায় পড়ছি। যদি আমি একটু স্ক্রিনটা শেয়ার করতাম তাহলে একটু আচ্ছা, আমার আপনি এই টপিকস নিয়ে থাকলে আপাতত বলেন, না হলে আসলে একটু পরে করেন। আমি আবার খাওয়া দাওয়া করবো, আসলে অনেকটা ক্ষুধা লেগে গেছে, যার কারণে এটা এই টপিকস নিয়ে থাকলে বলেন। আমি আপনার স্ক্রিন এগুলো পরে এটা আমি দেখে দিব, আমাকে নক দেন কিছুক্ষণ পরে, ঠিক আধা আছে, ঘন্টা ঠিক পরে। আছে। জি, ওকে। এই টপিকস নিয়ে কোশ্চেন থাকলে বলেন আপনাদের কারো। না, ইনশাআল্লাহ। ওকে, মেবি নাই। আচ্ছা, আমি সেভ করে তাহলে দিয়ে দিচ্ছি এটা, আর আপনি আমাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে একটা নক দিন, না হলে কালকে একটা নক দিন, আমি এটা করে